প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট আমাকে আজকে নিমন্ত্রণ করেছে। এবং এই যে তরুণ বলতে তরুণ সবাই মিলে তরুণ যে মন আছে, হ্যাঁ, এবং এই সবার যে আগ্রহ যে একটা নগরায়ণ শিল্পায়ন বাংলাদেশের উন্নত হবে, এই আগ্রহটার যে সবার হয়েছে এটা আমাকে তাড়িত করেছে না এখানে আসতে হবে এবং তরুণদের কথাও শুনতে হবে। এই জন্য আমি প্রথমে তরুণদের কথা শুনতে আমি নিজে থেকেই বলেছি যে হ্যাঁ, তাদের কাছে শুনতে চাই তারা আমাদের কাছে কী প্রত্যাশা করে। পাশাপাশি আমি বিশেষ কৃতজ্ঞতা জানাবো আমার দুজন সহকর্মী আছেন, আমাদের দুজন অধ্যাপক মোহাম্মদুল্লাহ এবং আমাদের ডক্টর ফরহাদুর রেজা। ওনারা আমার সহকর্মী এবং আমরা একই সাথে এগুলো নিয়ে আলাপও করি। তো এই জন্য আমার জন্য বিশেষ সৌভাগ্য ওনাদের উপস্থিতিতে কথা বলা। পাশাপাশি আমাদের ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউটের হাসানুল ফেরদৌস, তিনি নিজে গিয়ে আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন। এই জন্য আমি বিশেষ কৃতজ্ঞ। যারা সাথে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞ। এবং দেখেন, আপনারা যারা ইয়াং, আপনারা কিন্তু নগরকে নিয়ে ভাবেন, হ্যাঁ, কারণ আমরা যেহেতু অধিকাংশ নিশ্চয়ই নগরে থাকেন এবং কেউ কেউ নিশ্চয়ই গ্রাম থেকে হয়তো পরবর্তীতে শহরে এসেছেন। এবং একটা আদর্শ নগর কেমন হওয়া উচিত এই প্রশ্ন যদি করি, আমরা তো অনেক বছর ধরেই এই নগর নিয়ে কথা বলি। শুধু নগর না, আমাদের নগর পরিকল্পনা, শহর, গ্রাম, আমার উন্নয়ন বলতে যেটা বোঝায় সেটা নিয়ে আমরা চিন্তা করি। এবং আমি নিজে যখন কোর্স নেই, আমার একটা কোর্সের নামই আছে প্ল্যানিং থিওরিজ। প্ল্যানিং থিওরি কোনটাকে উন্নয়ন বলবো, কোন শহরটা ভালো, এই প্রশ্ন যদি আমি করি, যে কারো মনে হতে পারে নিউ ইয়র্ক গেলে মানে একটা ভালো শহরে গেলাম, অনেকে এরকম ভাবি আমরা, ঠিক আছে না। কারো হয়তো মনে হলো যে না, ইংল্যান্ডের লন্ডন শহরে গেলাম, বা কিংবা কেউ ভাবতে পারে ঠিক আছে আমি মদিনাতে গেলে সেটাই আমার প্রাণের শহর। আবার কারো হয়তো চীনের, এখন তো চীন নগরায়নে একদম বিশাল বিশাল হাই রাইজ স্কাই স্ক্রেপার বানায়, বিশাল মানে 100-150 তলা বিল্ডিং, হ্যাঁ, সেখানে। তো এই যে, এবং যেটা আজকের শিক্ষার্থীরা যেটা বললেন, এবং শিক্ষার্থীদের মধ্যে তো ডাইভার্সিফাইড ফিল্ড আছে, কেউ ডেভেলপমেন্ট স্টাডিজ, কেউ ইকোনমিক্স, কেউ সোশিওলজি, হ্যাঁ, কেউ ইসলামিক স্টাডিজ, হ্যাঁ। কিন্তু সবাই কিন্তু ভাবছে যে কোনটা গেলে কোন নগরটা আমার প্রাণের খোরাক যোগাবে, তাই তো। আত্মারও তো একটা দাবি আছে, ঠিক না, আত্মার দাবি আছে। এবং আমরা যেহেতু ইসলামী চিন্তা ও গবেষণা, যেটা হাসানুল ফেরদৌস তিনি বলছিলেন যে আমাদের নবী মদিনায় গেলেন, গিয়ে সেখানে একটা মানে সেখানে সেইভাবে যদি আমরা ওইটাও তখন নগর ছিল, কিন্তু নগর মানে কি, যেখানে কনসেন্ট্রেশন অফ পিপল, হ্যাঁ, অনেক মানুষ একসাথে থাকবে, অ্যাক্টিভিটি একসাথে, হাউজিং একসাথে, এই যে চিন্তার জায়গা। এবং মানে বিস্ময়করভাবে আমাদের নবী যখন মদিনায় ছিলেন বা তার আগে মক্কা ছিলেন, মক্কাও ওই অর্থে নগর, সেখানে সবাই ব্যবসা বাণিজ্যের জন্য আসতেন। তার তুলনায় যদি এখনকার মদিনা, এখনকার মক্কা কিংবা এখনকার গ্লোবাল সিটি, তার স্কেল তো 1000 গুণ বড়, ঠিক না। তখন একটা শহরে যে পরিমাণ লোক থাকতো, আর তার সাথে যদি মিলে বাংলাদেশ, আমরা যেটা এখানে আলোচনায় আসলে, আমরা তো হচ্ছে কাদামাটির দেশ, পলিমাটির দেশ, নদী বিধৌত দেশ। তো আমাদের নগরায়নের সাথে মরুর নগরায়নের নিশ্চয়ই এক হবে না, ঠিক আছে। আবার আমাদের নগরায়নের সাথে আবার যেগুলো মানে শীত প্রধান দেশ, তাদের নগরায়ন এক হবে না। যেমন আমরা সারা বছরই বাইরে, আমাদের যে বাইরে যাওয়ার নিয়ে আমাদের চিন্তা করতে হয় না, অথচ শীত প্রধান দেশে তার অর্ধেক সময় তারা ওই যে ঘরের ভেতরে থাকে, বাইরে যাওয়ার চিন্তাও করতে পারে না। তার মানে কি, এক একটা ক্লাইমেট এক এক রকম করবে, কিন্তু দিন শেষে সবাই মানুষ, তারাও মানুষ, আমরাও মানুষ। এবং আমাদের কোথায় গেলে আমরা শান্তি খুঁজে পাবো, মানুষ তো শান্তি চায়, তাই না। এই যে আমরা যারা, যদি একটা উদাহরণ হিসেবেও নিয়ে আসি, গ্রামে যারা ছিলেন, গ্রামে বড় হয়েছেন, তার পিতামাতা ভাবলো যে না, ছেলেকে উন্নত করতে হবে, উন্নত জীবন দিতে হবে। উন্নত জীবন করতে গিয়ে তাকে কী করা, শহরে পড়তে পাঠানো হলো। কেউ কলেজ লাইফে আসে, কেউ বিশ্ববিদ্যালয়ে আসে। পরবর্তীতে আমরা দেখি পাখি চোখে, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে আসি তাদের হয়তো 80-90 ভাগই আমরা কোনো না কোনো শহরে থাকি, সেটা বাংলাদেশে ঢাকা হোক, চট্টগ্রাম হোক, রাজশাহী হোক, কিংবা বিদেশে কোনো শহরে পড়তে গিয়ে সেখানে থেকে গেলাম। এখন মৌলিক প্রশ্ন, যেটা আমি ইনফরমালি একটু আগে আলাপও করছিলাম, যে আমরা যেখানেই যাই, যে গ্রামের লোকটা শহরে আসলো, সে কি শান্তি পেয়েছে কিনা, যে ঢাকা শহর থেকে সে হয়তো বিদেশের কোনো এক শহরে গেলে সেখানে তার শান্তিটা হয়েছে কিনা। যেটা উন্নয়নের জন্য, উন্নত জীবনের জন্যই তো যাচ্ছি, তাহলে উন্নত জীবনটা কোথায় আছে। এবং যখন নগর নিয়ে আগের দার্শনিকরা কথা বলতো বা তত্ত্ব দিত, বলতো নগরে উন্নত মানুষরা থাকবে, উন্নত মানুষরা থাকবে, উন্নত সুবিধা থাকবে। এবং সেখানে আরেকটা কথা আসতো, যে নগরে শুধু উন্নত মানুষরা থাকবে মানেই যে তারা নিজেরা উন্নত আচার ব্যবহারে, বা যদি বলি পোশাক আশাকে, সেটা না, তারা উন্নত চিন্তা করবে। উন্নত চিন্তার একটা হচ্ছে পরের জন্য চিন্তা করা। আমরা যখন অন্যের জন্য চিন্তা করি তখনই সেই চিন্তাটা উন্নত হয়। মানে আমি, আমার বাসাটা খুব ভালো, এটা তো হচ্ছে আমার জন্য চিন্তা। কিন্তু আমি যখন ভাববো যে এই শহরের বা এই সমাজের সবার কি ভালোবাসা আছে কিনা, তাহলে সেটা কি হয়, অন্যের জন্য ভাবনা, সমাজের জন্য ভাবনা। এবং তখন কিন্তু
উন্নত চিন্তার একটা কি বিদ্যা তৈরি আসে। এবং এই যে আমরা প্ল্যানিংয়ের যে বিদ্যাটা বলি, আমরা নিজেরা পড়াশোনা করেছি নগর অঞ্চল পরিকল্পনা ডিসিপ্লিনে, সেই জায়গাতে কিন্তু বিদ্যাটার নামটাই এটা হচ্ছে অন্যের জন্য, সমাজের জন্য ভাবনার জন্য যে একটা বিদ্যা তৈরি করা হয়েছে, এই বিদ্যাটাই। এখন এই বিদ্যা যদি এখন পৃথিবীতে যদি কাউকে বলা হয় যে সে এমন একটা, মানে এটা ঠিক নগর না, আমাদের ডিসিপ্লিনটা শুধু নগর না, এবং আজকে মানে টপিকটা শুধু নগর না, সারা বাংলাদেশের উন্নত একটা পরিকল্পনা। হ্যাঁ, তবে নগরের একটা নিশ্চয়ই আবেদন আছে, নগরের একটা কনসেন্ট্রেশন আছে। তো এখন এই শহর, এই বন্দর, এই গ্রামেও শিল্প হচ্ছে, গ্রামেও কারখানা হচ্ছে। তো তো এই সকল জায়গাতে যত ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে সেটাকে আমাদেরকে উন্নত করছে কিনা, এবং এটা করতে গেলে তাহলে কি, এখন কাউকে যদি বলা হয় যে না, এমন একটা ফিজিক্যাল একটা ডেভেলপমেন্ট করতে হবে যেটার মাধ্যমে সমাজের সবাই ভালো থাকবে, তাহলে তাকে কি করতে হবে, মানে সমাজের সকল জ্ঞান যদি দিতে পারা যায়, তখন কি হবে, তিনি সমাজের সব নিয়ে চিন্তা করতে পারবেন, তাই তো? যেটা তো নেয়ার টু ইম্পসিবল, যে একটা মানুষ সব কিছু জানবেন এবং তারপর পরিকল্পনা করবেন, যেটা তো আসলে একমাত্র আমাদের সৃষ্টিকর্তা ছাড়া তো কারো পক্ষে তো ওই লেভেলের নলেজ সম্ভব না। আরেকটা লেভেলে সম্ভব, যখন আমাদের সৃষ্টিকর্তা পরম করুণাময় তিনি যখন নবীদের পাঠিয়েছেন, নবীদেরকে কি নলেজ তো উপর থেকে ডিভাইন নলেজ আসতো, তাহলে ডিভাইন নলেজের মধ্যে সৃষ্টিকর্তার থেকেই প্রদত্ত, ওনারা যা বলবেন সেটাই সত্য এবং সেটার মাধ্যমে কল্যাণ আছে, তাই না? তাহলে মানে পৃথিবীতে বসে একটা মানুষের পক্ষে তো আসলে মানে মানে একই সাথে সব ব্যালেন্স করাটা নেয়ার টু ইম্পসিবল। কিন্তু এই ইম্পসিবল কাজটার জন্য একটা বিদ্যা তৈরি করা হয়েছে, নগর অঞ্চল পরিকল্পনা, যেখানে সকল কিছুর একটা আইডিয়া দেওয়া হয় যেন সে ভালো পরিকল্পনাটা করতে পারে। তাহলে এই ধরনের একটা জায়গায় দাঁড়িয়ে এখন পরের প্রশ্ন, ভালো আমি কিভাবে করব, কোনটাকে ভালো বলবো? একটা গ্রামের মানুষ, তিনি গ্রামে আছেন এবং দেখেন আমরা যখন গ্রামে থাকি, যেটা আল্লাহরই মনে হয় ইচ্ছা, যে যখন আমরা যেখানে থাকি সেই জিনিসটা ভালো লাগে না, তাই তো? মনে হয় যে অন্য কোথাও মনে হয় ভালো আছে। তো গ্রামে থাকলে আমরা কি পাই? গ্রামে থাকলে আমরা পাই কি সুন্দর আকাশ, কি সুন্দর প্রকৃতি, এবং হ্যাঁ কি সুন্দর কমিউনিটি। হ্যাঁ, কমিউনিটির মধ্যে গ্রামেও নিশ্চয়ই চ্যালেঞ্জ আছে, কিন্তু অন্তত গ্রামের সব মানুষ একে অপরকে চিনে, সুখ দুঃখের ভাগাভাগি আছে। একটা যেই সমাজে গেলে মানুষ, এবং আমরা যদি এটার সাথে মেলে বেহেস্তের যে বর্ণনা, বেহেস্তের বর্ণনা কি আছে? কোথাও কি পড়েছেন যে বেহেস্তে বিশাল বিশাল অট্টালিকা থাকবে? আমি পড়িনি কোথাও, হ্যাঁ, কোনো ন্যারেশনে। বেহেস্তে কি বলা হয়? হ্যাঁ, সুন্দর বাড়ি থাকবে, চারপাশে পানির প্রবাহ থাকবে, তাই না? সবুজ থাকবে, তাই তো? বেহেস্তের বর্ণনা এগুলোই আছে, ঠিক আছে? আমরা চাইলে হয়তো সৃষ্টিকর্তা বড় বড় বাড়ি বানিয়ে দিবেন, ঠিক আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু তার মানে কি, এই যে বেহেস্তের মতন একটা সেটিং মূলত গ্রাম টাইপের একটা জায়গাতে থাকে, যেখানে ডেন্সিটি কম। গ্রাম মানে কি, এখানে মানুষের ডেন্সিটি কম থাকবে। আবার সেটা এমন না যে একদমই মানে এত কম ডেন্সিটি যে আপনি গল্প করার মানুষ পাবেন না। এবং মানে মজার বিষয় হচ্ছে বাংলাদেশের গ্রামীণ এলাকাতে সেই ডেন্সিটিটা আছে, যে ডেন্সিটিটা আপনাকে কী দিবে, আপনার একটু মানে একটু আশেপাশে সবুজও দিবে, পানি দিবে, আবার একটু হেঁটে গেলে বন্ধুবান্ধব, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, হ্যাঁ, স্বজন বা কমিউনিটির লোক পাবে। সেরকম ডেন্সিটি বাংলাদেশে আছে। তাহলে ইউরোপের সাথে যদি তুলনা করেন, বাংলাদেশের গ্রাম হচ্ছে ইউরোপের লো ডেন্স বা মিড ডেন্স শহর। বাংলাদেশের প্রতিটা গ্রাম, ইউরোপের যে আপনারা যদি যান, ইউরোপের মাঝারি ঘনত্বের যে শহরগুলোতে থাকে যেরকম মানুষ, বাংলাদেশের গ্রামগুলোতে এখন অনেকটাই সেরকম। হ্যাঁ, তাহলে এবং ইউরোপের অনেক গ্রাম বা অনেক শহর, সেটা আপনি দেখলে মনে হতো গ্রামের মতোই। হ্যাঁ, মানে অনেক খোলামেলা, এক বাড়ির সাথে আরেক বাড়ি অনেক দূরে, বাড়িগুলো একতলা দেড়তলা, কোথাও হয়তো দুইতলা বাড়ি। তাহলে সেটা এক ধরনের গ্রাম, কিন্তু তারা শহর বলছে। তাহলে শহরের কোনো সেই অর্থে ইউনিভার্সাল ডেফিনেশন নাই। আবার যদি দেখেন, এখন আমরা তো এশিয়াতে থাকি, এশিয়ার মধ্যে যদি আপনি দেখেন হংকং, সিঙ্গাপুর, চীন, দক্ষিণ কোরিয়া, বিশাল বিশাল বিল্ডিং, 100 তলা বিল্ডিং, 80 তলা বিল্ডিং। আপনার ঠিকানা কি? আমি 80 তলা অ্যাপার্টমেন্টে 70 তলায় থাকি। মানে হ্যাঁ, আপনি চিন্তা করেন, হ্যাঁ, তাহলে লাইফ, হ্যাঁ, যদি আপনার এই ধরনের একটা, যদি আপনার যদি নিজে চিন্তা করেন, আপনি বড় হচ্ছেন 80 তলা একটা অ্যাপার্টমেন্টে, 70 তলা তালা বিল্ডিংয়ে, তাহলে আপনি এমন বিল্ডিংয়ে দাঁড়াচ্ছেন যে বিল্ডিংতে মাটি দেখা যায় না, সে মাটিতে মানুষটা পিঁপড়ার মতো হয়ে যায়। কিন্তু তারা সেটাকে ব্র্যান্ডিং করছে যে না, এটা তো একটা লিভিং। এবং আমাদের অনেকের কাছে মনে হয় যে না, সেটাও এক ধরনের, সেটা যেতে পারলেই মনে হয়, অনেকে আমরা বলি না যে ঢাকাকে সিঙ্গাপুর বানাতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তো এখন যে সিঙ্গাপুর বানাবো নাকি ঢাকাকে কি বানাবো? এক সময় ঢাকা, আমরা যখন সেই ঢাকা চিমচাম ঢাকা, আমাদের সেই সময়টাতে ঢাকায় 4, 5, 6 তলা ভবনই বড়। কোথাও যদি 8 তলা ভবন হয়েছে, এটা একটা বড় ভবন আর কি, ঠিক আছে, এটা দেখতে যেতে চান 8টা ভবন। তাহলে মূল যেটা আলোচনাটা আপনারা যে প্রশ্ন করছেন, কোথায় ডেভেলপমেন্ট বলতে কী বোঝায়, এটা আসলে
মানে এবং সৃষ্টিকর্তা মনে এইটাই যে সৃষ্টিকর্তা পৃথিবীতে তাকে চ্যালেঞ্জ হিসেবে বানিয়েছেন, কোনো মানুষকেই মনে হয় সেই অর্থে তৃপ্ত করবেন না। এই জন্যই আমরা গ্রামে থাকলে ভাবি শহর ভালো, শহরে থাকলে ভাবি যে শহর এত খারাপ, গ্রামে গেলে ভালো লাগবে। বা অনেকে ভাবে শহর, বাংলাদেশের শহর খারাপ, তাহলে ইউরোপের শহর বা আমেরিকার শহর গেলে ভালো হবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এখন তাহলে শহরে কিভাবে হওয়া উচিত? এখন শহর যখন আমরা বানাই, এখন সেই শহরে কারা থাকেন? সব কি এক বয়সের লোক থাকেন? এক বয়সের লোক তো থাকেন না, তরুণরা আছে, শিশুরা আছে। আমাদের ভাগ্যবান আমাদের শিশু আছে, হ্যাঁ, সে হয়তো বুঝতে পারছে না, কিন্তু তার জন্য তো আমাদের শহরটা বানাতে হবে, ঠিক না? সে যেন এই শহরে নিরাপদে থাকতে পারে, হ্যাঁ, এই শহরটাকে সে যেন আপন ভাবে, ঠিক না? তাহলে আবার বৃদ্ধরা আছেন শহরে, হ্যাঁ, আবার এই শহরে থাকেন ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছেন তারা থাকেন শহরে, ধনীরা থাকেন, গরিবরা থাকেন, নিম্নবিত্তরা থাকেন, আবার অতি নিম্নবিত্তরা থাকেন, ঠিক না? নারী থাকেন, পুরুষ থাকেন। এই যে ডাইভার্সিটি, এই ডাইভার্সিটিটাকে অ্যাকোমোডেট করার জন্যই কি আসলে আমাদের পরিকল্পনা লাগে। এবং সেই পরিকল্পনা এক সময় তো এমনি এমনি শহরগুলো ন্যাচারালি গড়ে উঠত, পরে ধীরে ধীরে পরিকল্পনা আসলো। কারণ যত বেশি মানুষ দেখলো যে শহরগুলো এলোমেলোভাবে গড়ে ওঠে, তখন হয় কি, তখন শহরগুলো দেখা যাচ্ছে যে কি এলোমেলো ডেভেলপমেন্টের কারণে শহরে রোগ শোক বেড়ে যাচ্ছে। কেন সেখানে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিক নাই, আমাদের সিউয়েজ বা টয়লেট ওয়েস্টের ম্যানেজমেন্ট ঠিক নাই, হ্যাঁ, গাড়ি ঘোড়া বেড়ে যাচ্ছে। তখন এলোমেলো থেকে আমাদের শহরটাকে সাজানোর চিন্তা আসলো। এখন শহর সাজাতে গেলে পরের চিন্তাটা যেটা আসে, কার জন্য সাজাবো? যাদের জন্য সাজাবো তার সেই অর্থনৈতিক সক্ষমতা আছে কিনা, কত মানুষের জন্য সাজাবো। একটা শহর আপনি সাজালেন খুব সুন্দর করে, এই শহরে 50,000, ইউরোপে যদি যান 50,000 একটা বড় শহর, 50,000 লোক থাকে। আর আমাদের করাইল বস্তিতে কতজন লোক থাকে আপনাদের ধারণা আছে কিনা? করাইল বস্তি যেটা গুলশানের জাস্ট অপোজিটে, মাঝে একটা লেক, তার অপোজিটে একটা করাইল বস্তি আছে। সেখানে কত সেটা সরকারও জানে না, তবে 2 লক্ষ প্লাস লোক থাকে। তাহলে দেখেন একটা ছোট্ট জায়গা, সেখানে 2 লক্ষ লোক থাকে বস্তিতে গাদাগাদি করে। ইউরোপের একটা বড় শহর, 50,000 একটা বড় শহর বলা হচ্ছে। তাহলে এই যে জনঘনত্ব, ডেন্সিটি অফ পপুলেশন, কতজন মানুষ থাকছে, সেটার উপর নির্ভর করবে শহরটা কীভাবে সাজাবো, সেই শহরটা আকৃতি কেমন এবং কী পরিমাণ মানুষকে আপনি রাখতে পারছেন। তাহলে কি আপনি কত মানুষের জন্য সাজাবেন? এই ঢাকা শহরে এখন আমরা দেখছি কত, প্রায় 2 কোটি লোক আমরা বলি থাকে। এই শহরটা যদি 50 লক্ষ থাকতো, যদি এখন যদি ঢাকার জনসংখ্যা 50 লক্ষ হতো, কিন্তু কত কিছুই না অনেক সহজ হয়ে যেত, ঠিক না? তাহলে কি যার জন্য সাজাচ্ছেন, যত মানুষের জন্য সাজাচ্ছেন, কতটুকু এলাকার মধ্যে সাজাচ্ছেন, সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর। আবার যেইটা আপনারা প্রশ্ন করেছেন যে সবই কি ঢাকা কেন্দ্রিক হবে কিনা, ঠিক না? সবই ঢাকা, এবং যেই ঢাকায় আসছি আমরা এই সব কিছুর জন্য, ঢাকার মানুষটা কি ভালো আছে? আপনাদের কি মনে হয়? এত যে আমাদের, হ্যাঁ, আমাদের কেউ লক্ষ্মীপুর, কেউ ব্রাহ্মণবাড়িয়া, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কেউ হয়তো সিলেট, কেউ সুনামগঞ্জ, কেউ শরীয়তপুর, হ্যাঁ, কেউ কক্সবাজার থেকে ঢাকায় আমরা এসেছি, আমরা কি ভালো আছি কিনা? বা ঢাকার মানুষটা উন্নত কিনা, যেটা বলছিলাম নগর উন্নত মানুষের জায়গা, আমরা কি উন্নত চিন্তা করি কিনা? এবং পরের প্রশ্ন যেটা হাসানুল ফেরদৌসুনাদ যে শুরুর সময় যে কোট করেছিল, যে এই শহরটা উন্নত মানুষ বানানোর মতো অবস্থায় আছে কিনা। উন্নত মানুষ যদি আমরা বানাতে চাই, আপনাকে তো কিছুটা উন্নত পরিবেশ দিতে হবে, হ্যাঁ, যে যার নিজের স্ট্রাগলটা এত বেশি, তার আসলে উন্নত চিন্তা করার সুযোগটা রিলেটিভলি কম হয় না এমন না, অনেকে এর মধ্যে উন্নত চিন্তা করতে পারে। কিন্তু আপনি আপনার শিশুকে খোলা আকাশ দেখাবেন না, জ্যোৎস্না দেখাবেন না, মানুষের সাথে মিশতে শেখাবেন না, সেই মানুষটা উন্নত হয়ে বড় হবে আশা করাটা মনে খুব দুরূহ। তাহলে কি তাকে আপনাকে সবুজ দেখাতে হবে, গাছ দেখাতে হবে, আকাশের মতো বিশালতা দেখাতে হবে। তাকে কি দেখাতে হবে? মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে মেশা, ঠিক না? মানুষকে মেশাতেই শেখাবেন না, সে তো মানুষ চিনবে না। মানুষই যে চিনবে না, সে তো চিনবে যে কম্পিউটার স্ক্রিন, মোবাইলের স্ক্রিন, ঠিক না? সেটাকে সে চিনে। তাহলে এখন মানুষ চেনার জায়গা, মানুষ মেশার জায়গাতেই শহরে নাই। মেশার জায়গা কোথায়? আমরা যারা, আমি খুবই ভাগ্যবান, আমি সব পাবলিক স্কুলগুলোতে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। পাবলিক বিশ্ববিদ্যালয় রিলেটিভলি বড় ক্যাম্পাস, সব কিছু, হ্যাঁ, অনেক মানুষ, ডাইভার্সিফাইড মানুষ, অনেক মানুষের সাথে সাথে ডাইভার্সিফাইড মানুষ। আমরা যে স্কুলে পড়েছি সেখানে একদমই নিম্নবিত্ত শ্রেণীর বাচ্চাও ছিলেন, একদম উচ্চবিত্ত ছিলেন, মধ্যবিত্ত ছিলেন। আমরা সমাজ কি চিনেছি? আমরা যেই মাঠে খেলতে যেতাম, যদি 20, 25, 30 জন আসতো, 30 জন 30টা ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের লোক।
তা আমাদের বন্ধুরা 30 ধরনের কালার। তা আমরা এমনিতেই জন্মগতভাবে রেনবো, যেটা আমরা বলি না, রংধনুর মতো করে বড় হয়েছি। তো এখনকার বাচ্চাদের যে শহরে আমরা আনি, সেটা কি সেই রেনবো তো না। ইংলিশ মিডিয়াম স্কুল হলে শুধু ইংলিশ মিডিয়াম, তার মানে তারা একটা ক্লাস। আবার দেখেন সরকারি প্রাইমারি স্কুল এমন আছে যেটা শুধু নিম্নবিত্ত বাচ্চারা পড়ে, আর কেউ যায় না। তাহলে কেউ তো অন্য মানুষকে চেনার মতো জায়গা আছে, নাই যেমন না, কমে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে দেখেন প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে কতজন পড়তে পারে, সেটা সুযোগের বিষয় আছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখনও ডাইভার্সিটি আছে, কিন্তু সব জায়গায় তো সেটা নাই। তাহলে একটা শহর, যেই শহরে আপনি খেলার মাঠ নাই, ওপেন স্পেস নাই, সেখানে আমরা যদি কোথাও বসতে যাই একটা ক্যাফেতে গিয়ে বসতে হয়, তো শহর সংকুচিত হতে হতে এই জায়গায় চলে এসেছে। তাহলে এই জায়গায় যে শহরটা চলে আসলো, এবং তারপরে আমরা বলছি আমরা উন্নত হতে চাই, তাহলে কি, যেটা প্রথমেই আলাপটা হয়েছিল যে যেই শহরটা যেরকম তার মানুষটাকে সেভাবে বানাবে, যেটা আমরা প্ল্যানিংয়ে বলি যে মানে আমরা প্রথমে প্ল্যানিং যারা করি, আমরা একটা শহরটাকে কি ডিজাইন করি, তারপরে কি সেই শহরটা আমাকে ডিজাইন করা শুরু করে, পরে শহরটা রিভার্সলি আমাকে ডিজাইন করে। আমরা প্ল্যান করি হিউম্যান, হ্যাঁ এই শহরে এখানে পার্ক থাকবে, বা এই কমিউনিটিতে কোনো পার্ক নাই, যে কমিউনিটিতে কোনো পার্ক নাই তাদের মেলার জায়গা নাই, যেই কমিউনিটিতে আমরা দেখি না যে আমরা যদি মসজিদের কথাও বলি, মসজিদ যেখানে খুব অনেক মসজিদ আছে, মানুষ মসজিদে যাওয়ার অভ্যাস হয় বেশি। আবার যেখানে অনেক দূরে মসজিদ দূরে মসজিদ বাসায় পড়ে ফেলবো না আমার, তো মসজিদ থেকে অন্য আমি আরেকজনকে চিনতে পারছি না, ঠিক না। আবার বেশি মসজিদ করে ফেললেন, একটা মসজিদ হতে আগে বড় জমাতে গেলে আপনি 300 লোকের জমাত পেতেন, এখন না। আমাদের গ্রামে যেটা বাংলাদেশে হয় বেশি, প্রত্যেকেরই টাকা হয়েছে, প্রত্যেকটা পাড়ার 3টা বাড়ি মিলে টাকা হয়ে গেছে, বিদেশি টাকা, 3 বাড়ি মিলে একটা মসজিদ। সেই মসজিদের মানুষ হচ্ছে একজন ইমাম, একজন মুয়াজ্জিন, আর হচ্ছে একজন মুসল্লি। তাহলে জমাত ছিল কত বড়। আগের আমাদের গ্রামে গেলে, একটা জমাতে গেলে মানুষ 10 মিনিট হেঁটে জামাতে আসতো, 15 মিনিট হেঁটে আসতো। গ্রামের হিসেবে 50, 60, 70, 100 জনের জামাত হতো, এখন 3 জনের জামাত হচ্ছে। তার মানে কি 3 জনের জামাত হলে সেই গ্রামেও দেখবেন যে মানুষকে চিনে না, তার তো চেনার দরকার নেই। আমরা গ্রামে যখন, আমাদের ছোটোবেলা গ্রামে যখন মুখ ধুতে যেতাম সকালবেলা, 10 বাড়ির আমাদের বয়সী বাচ্চা আসতো, আরও 20-30টা। তাহলে আমরা কি 10 বাড়ির বাচ্চাকে সেখানে চিনতাম। তারপরে কি স্কুল থেকে যদি আমরা যেতাম, তারপরে পুকুরে গোসল করতে গেলে এরকম 20-25 জন বাচ্চা গোসল করতো, খেলতে গেলে। তাহলে এই যে চেনার জায়গা হচ্ছে কমন স্পেস না থাকলে মানুষকে চিনবে না। তাহলে পরিকল্পনা করে কমন স্পেস তৈরি করতে হয়, এটা মানুষকে চেনানোর জন্য। যেই শহরে খেলার মাঠ নাই, ওপেন স্পেস নাই, বাচ্চারা খেলতে যায় না, সেই শহরের বাচ্চারা কেউ কাউকে চিনে না, এবং না চিনলে তখন এই অদ্ভুত উন্নয়ন তত্ত্ব তৈরি হয়। এবং এই কারণেই আমাদের প্ল্যানারদেরকে সবচেয়ে বেশি যে চ্যালেঞ্জটা নিয়ে ডিল করতে হয়, উন্নয়নের ডেফিনেশন নিয়ে। কোনটা উন্নয়ন? যেমন আমাদের সরকার বাহাদুররা তারা বলে যে কি ফ্লাইওভার করে দিয়েছে, অনেকগুলো ফ্লাইওভার করে দিয়েছে, এটা উন্নয়ন হয়েছে, ঠিক না? অনেকগুলো ফ্লাইওভার দিয়েছে, অথচ আমরা বাসেই চড়তে পারি না। আমরা একটা সাধারণ বাসে উঠবো, একটা সিট পাবো, আরাম করে নামবো, এই বেসিক অধিকারটা নাই। এখন কি করছে, বড় বড় ফ্লাইওভার দিয়ে উন্নয়ন তত্ত্ব বলা হচ্ছে। এখন ফ্লাইওভার কীভাবে উন্নয়ন, যাদের টাকা আছে তারা ফ্লাইওভার দিয়ে উপর দিয়ে শাসা করে চলে যাচ্ছে, আর নিচের সাধারণ মানুষটা কি এই যে লক্কর ঝক্কর বাসে উঠারও সেই অধিকারটা পাচ্ছে না। তাহলে কি এখানে উন্নয়নের সংজ্ঞায়ন নিয়ে একটা বড় প্রশ্ন আছে, উন্নয়নের দর্শন নিয়ে বড় প্রশ্ন আছে, এবং উন্নয়নকে যখন আমি ট্রান্সলেট করব তার সাথে ইকোনমিক অপরচুনিটির প্রশ্ন আছে, যে আমি এই যে বিশাল মানুষ, তাকে তো আবার কি কাজের সুযোগ দিতে হবে। এই যে এখানে শিল্পায়নের কথা আছে, মানে এখানে অর্থনৈতিক অপরচুনিটি, কোনটাকে অর্থনৈতিক অপরচুনিটি বলবো, কোনটা সত্যিকার অর্থেই সমাজের মধ্যে কি বৈষম্য কমাবে। এবং প্ল্যানিংয়ের একটা বড় অবজেক্টিভ হচ্ছে যে পার্থক্য তো থাকবেই, সৃষ্টিকর্তা একদম সমতা, একমাত্র সমতা আসে আফটার লাইফে সমতা থাকবে, পৃথিবীটা একদম সেভাবে সমতা থাকে না। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, প্ল্যানিংয়ের দায়িত্ব হচ্ছে সমতার কাছাকাছি একটা এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করা। তার মানে কি সবার জন্যই বেসিক এডুকেশন, সবার জন্য বেসিক হাউজিং, সবার জন্য বেসিক ট্রান্সপোর্ট, সবার জন্য বেসিক ইকোনমিক অপরচুনিটি তৈরি করা, এগুলো কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। এবং এটা যখন বলতে যাই তখন একটা ছবি ভেসে আসে, যে যখন আমরা বলি ইকুয়াল হাউজিং, ইকুয়াল বা সাস্টেনেবল বা ইনক্লুসিভ ট্রান্সপোর্ট, ইনক্লুসিভ অপরচুনিটি ফর রিক্রিয়েশন, তখন মনে এটাকে আমরা সমাজতত্ত্বের কথা বলছি কিনা। মনে হয় না যে সমাজতত্ত্বের একসময় বাণিজ্যটা একসময় ভিত্তিতে রুল করতো, সমাজতত্ত্বেতে এই ধারণাগুলো বারবার আসতো, ঠিক না, সবাইকে সমান অধিকার দিতে হবে।
সমাজতত্ত্বের দাবি, কিন্তু মজার বিষয় হচ্ছে এই দাবিটা কিন্তু সমাজতত্ত্বের আগে এনেছে ইসলাম, তাই না? হ্যাঁ, ইসলামই বলেছে কি সবাইকে অধিকার দিতে হবে, ঠিক না? এই অধিকারের জায়গা থেকে তো ইসলামের সে চিন্তা এবং দর্শন থেকে বাংলাদেশের মানুষ আমরা, আমাদের তো অন্তত দেশে ইসলামিক রুল থাকুক বা না থাকুক, কিন্তু এটা তো আছে 80% মানুষ মুসলিম, এটা তো, তাহলে এই যে 80% মানুষের মুসলমান মানুষ যদি বেসিক কোরআন হাদিসটাও পড়ে, তাহলে এই দেশের কোনো একজন মুসলিম ইন্ডাস্ট্রিয়ালিস্ট যিনি ইন্ডাস্ট্রি করছেন তার রিজিকের জন্য, তিনি কি তার ইন্ডাস্ট্রির সকল ওয়েস্ট নদীতে ফেলে দিতে পারেন তিনি যদি মুসলমান হন? আমরা তো ওই যে বলি না যে আমরা যদি একটা বৃক্ষ লাগাই সেটা কি হয় আমাদের জন্য, কি আমাদের জন্য সদকায়ে জারিয়া, ঠিক না? আমাদের জন্য এটা সৌভাগ্য এবং কি সোয়াবের একটা কি অফুরন্ত ফলগু ধারা যদি বলি। তাহলে আপনি যদি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনি ইনকাম করবেন, ইন্ডাস্ট্রি বানাবেন, দেশে হয়তো ইকোনমিক হবে, আর আপনি কি করলেন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টটা সরাসরি ছেড়ে দিচ্ছেন নদীতে, যে নদী লক্ষ কোটি মানুষের রিজিকের জায়গা। কীভাবে রিজিকের জায়গা? সেই নদীর পানি দিয়ে সেচ হয় না? তার মানে কি কৃষি, আপনি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টে যদি আপনার যদি ধাতব এলিমেন্ট থাকে, আপনার কৃষিজ পণ্যে ধানে গমে বা সবজি যাই করেন আপনার এটার ভেতরে ঢুকবে, আপনি কি হবেন, আপনি অসুস্থ হবেন। সেই আপনার নদীর ভেতরে কি আছে, মাছ আছে, মাছ জেলেরা তো জীবিকার জন্য ধরে, মাছটা তো আমরা খাই, আমরা নাগরিকরা মাছ খেয়ে আমরা বড় হচ্ছি, তাহলে সেই মাছের মধ্যে পলিউটেন্ট আসবে, সেটার মধ্যে আমি রোগ সুখে পড়বো। তাহলে আপনি আপনার ময়লাটা সরাসরি ফেলে দিচ্ছেন, এইটা আপনার জীবদ্দশা ও মৃত্যুর পরে আপনার জন্য কী হবে, গুনার উৎস হতে থাকবে। তো এই আলাপটাকে আমরা কখনো করতে শোনাই কোনো মানে মসজিদের যে খুতবাতে বলা হয় যে আপনারা যারা এটা করেন, যে পরিবেশ দূষণ তো পরের কথা, আপনি কি চান আপনার মৃত্যুর পরেও আপনার যেই জিনিসটা আপনি করে গেছেন সেটা আপনার জন্য গুনার উসিলা হয়? এই কথাটা তো আমরা বলি না, ঠিক না? তাহলে এই যে জীবনের সাথে আসলে ভালো থাকা মন্দ থাকার সাথে কিন্তু ইসলাম, সমাজ, দায়িত্ববোধ সব কিছু কিন্তু জড়িত। এখন মানুষকে শুধু যদি ভালোর কথা না বলে কাজ হয়, তখন তাকে কী করতে হবে, পরকালে ভয়টাও দেখানো, সেটাও কিন্তু এক ধরনের কি সমাজকে রিড করে এটা বলা যেত, কিন্তু আমরা সেটা মিলাই না। আমরা শুধু পরিবেশ দূষণ পর্যন্তই আছি, কিন্তু সেই পরিবেশ দূষণ কীভাবে আপনার এবং আপনার পরিবারের জন্য কি হতে পারে, কাল হতে পারে, সে আলাপটাও নাই না। তাহলে এই যে হাজার হাজার ইন্ডাস্ট্রি হচ্ছে, আমরাও তো চাই ইন্ডাস্ট্রি হোক, চাই না? চাই তো, সেটা যেন পরিকল্পিত বা ইন্ডাস্ট্রিয়াল জোনে হয়। এই জন্য আমরা প্ল্যানিংয়ে কী করি, প্ল্যানিংয়ে সবার আগের কাজ থাকে কি, প্ল্যানিং যেমন ইকুইটির কথা বলে, সেই ইকুইটির কথার পাশাপাশি হচ্ছে প্ল্যানিং বলে যে তার যে রিসোর্সের যে ডিস্ট্রিবিউশনটা প্ল্যান্ড ওয়েতে হবে, এবং তার একটা কী থাকবে, নির্দিষ্ট জোন থাকবে, কোথায় কি হবে না হবে, কি হতে পারবে না পারবে, তার একটা কি থাকবে, স্পষ্ট একটা কি লাইন থাকবে যে হ্যাঁ এখানে এটা করা যাবে, এখানে এটা করা যাবে না। তার মানে প্ল্যানিংয়ের একটা বেসিক শুরু হয় একটা জোনিং ধারণা দিয়ে, যে কোথায় কোন এলাকায় কোনটা হবে। যেমন আমরা প্ল্যানিং করে কোথাও ইন্ডাস্ট্রিয়াল জোন করি, তার মানে আমাদের সকল ইন্ডাস্ট্রিগুলো তো ইন্ডাস্ট্রিয়াল জোনে থাকতো, শিল্প এলাকা, সেই শিল্প এলাকায় থাকলে সেই শিল্প এলাকাটাকে আমরা প্ল্যান করতাম, ম্যানেজ করতাম, সেখানে যারা যে ধরনের এফ্লুয়েন্ট বা বর্জ্য তৈরি হতো, উপজাত তৈরি হতো, সেটাকে আমরা ট্রিট করতাম, যেটা আপনারা অনেকে ইটিপির নাম শুনেন, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান। সেই ইটিপিতে ট্রিট করে সেই ময়লা পানিটাকে রিলেটিভলি পরিশুদ্ধ করে আমরা যেখানে ফেলার যথাযথ জায়গায়, সেটা নদী নালাতে হলেও ভালো পানিটা আবার ফেলতাম। তাহলে তো সব কিছু একটা জোনে থেকে যেত, এবং সেই জোনটা থেকে গেলে আমাদের জন্য ইন্ডাস্ট্রি হলো শিল্পায়ন, ইকোনমি, আমাদের কর্মসংস্থান, দেশের অর্থনীতির চাকা ঘুরলো, আবার সেটাকে আমাদের কাজে লাগ। সেটাকে আমরা কী করলাম, জোনিংয়ের ধারণাকে ভেঙে দিয়ে বাংলাদেশের নগরায়ণ হচ্ছে এখন যেমন ইচ্ছে লেখা আমার কবিতার খাতার মতো, আপনি যেখানে যা ইচ্ছা করতে পারবেন, কেউ কিছু বলবে না। রাষ্ট্রের আইন আছে, পরিকল্পনা আছে, এটা অনেকটুকু কি এগুলো হচ্ছে দেখানো, আর লোক দেখানো জিনিস। হ্যাঁ, কারণ আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি কী করবেন, আপনার যা ইচ্ছা করতে পারবেন, ম্যানেজ করা যায়। হ্যাঁ, আপনার ইন্ডাস্ট্রিয়াল জোন, এবং আরও বিস্ময়কর মজা, বাংলাদেশে তো ইন্ডাস্ট্রিয়াল জোনের নাম শুনলে আপনারা অর্থনৈতিক জোন ইজেড শুনেন, সাভারে একটা কী আছে, হ্যাঁ ইজেড আছে, ইপিজেড আছে, হ্যাঁ আবার বিসিক শিল্পনগরী আছে, বিসিকের প্লট আছে, এগুলো হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত শিল্প জোন। অথচ আমাদের যারা শিল্প উদ্যোক্তা, তারা সেই শিল্প জোনে যেতে তেমন একটা আগ্রহী হন না। আগ্রহী কেন হন না? খুবই সহজ, তাকে যদি শিল্প জোনে যেতে হয় তাহলে তার কিছু নিয়মকানুন মানতে হবে,
হ্যাঁ, কিছু কাগজপত্র জমা দিতে হবে, কিছু তার কি বাধ্যবাধকতা আছে। এর চেয়ে বড় সহজ তার জন্য একটা কৃষি জমি, সস্তা কৃষি জমি তিনি কিনবেন, কৃষি জমি কিনে সেখানে ইন্ডাস্ট্রি করে ফেলবেন, ময়লাটা আশেপাশে ফেলে দিবেন। তাহলে তার জন্য হেভি ইন্ডাস্ট্রি আপনি গ্রামে করতে পারেন না, তার নিয়ম কানুন আছে। হেভি ইন্ডাস্ট্রি তার শিল্প জোনে হতে হবে, যেহেতু নিয়ম কানুনের বালাই নেই। হ্যাঁ, সেখানে কি হয়, ইন্সপেক্টররা যারা আসে, পরিবেশ পরিদর্শক, হ্যাঁ, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শকরা আসেন, তাদেরকে তো ম্যানেজ করা বাংলাদেশে খুব সহজ। পুলিশ, ডিসি, ইউএনওকে ম্যানেজ করা সহজ, আপনি ইচ্ছে মতন করতে পারবেন। তাহলে যেই সম্ভাবনাটা ছিল প্ল্যানিংয়ের মাধ্যমে সব কিছু পরিকল্পনার মধ্যে নিয়ে আসা, সেটাকে আমরা কি করছি, গলা টিপে মেরে ফেলে আমরা কি করছি, শহরটা ধ্বংস করেছি, শেষ শহর। এখন আমরা যাচ্ছি গ্রামগুলোতে, গ্রামে ইটভাটা থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড। অথচ আমাদের যে পরিমাণ সম্ভাবনা ছিল পৃথিবীতে, আমরা অনেক সময় হতাশা থাকি যে বাংলাদেশের সম্ভাবনা কম, কিন্তু বাংলাদেশ থেকে একটা সবুজ দেশ, পানির দেশ। এবং আপনারা খেয়াল করেছেন সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ হয়েছে না, সেই যুদ্ধে তো অনেক ধরনের ডায়নামিক্স ছিল, অনেক ধরনের বিষয় আপনারা দেখেছেন। কিন্তু আপনাদের মধ্যে নিশ্চয়ই কেউ কেউ খেয়াল করেছেন যুদ্ধে একটা বড় আলোচনার বিষয় ছিল যে এই যে মিডল ইস্টের দেশ ইনক্লুডিং ইরানের যে পানি বিশুদ্ধীকরণ যেই প্ল্যান, হ্যাঁ, ডিস্যালাইনাইজেশন প্ল্যান, যেখানে কি তারা তাদের দেশে যেহেতু মিঠা পানি কম, তারা কি সমুদ্রের পানিকে কি করে, স্যালাইনটাকে সরিয়ে দিয়ে পানি খায়, তাই তো। তাদের অন্যতম বড় তাদের চ্যালেঞ্জ তৈরি হচ্ছিল যে এই ধরনের প্ল্যানটা আক্রমণ শুরু হচ্ছিল। ইরানে আক্রমণ করা হলো দুই একটা জায়গাতে, তখন ইরান বললো আমাদের করলে আমরা গালফের সবগুলোতে করব। হ্যাঁ, এখন তেল নিয়ে তো আমরা অনেক হাহাকার, তেল আসলে আমাদের গাড়ি চলবে কি চলবে না, ঠিক না। কিন্তু যদি পানি না থাকে তাহলে কি হবে। তাহলে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে পানি আর মাটি। আমাদের মাটি এতই ভালো, ডিভাইডারের মধ্যে আমি মাঝে মাঝে অবাক হই যে ডিভাইডারের মধ্যে একটা বড় গাছ, বছর পর বছর ধরে ডিভাইডার এই ছোট্ট জায়গায়, এখানে তার কিছুই নেই, মাটিও নাই, মানে সে আছে, এমন উর্বর মাটিতে আমরা আছি। তাহলে আমাদের মাটি আছে, পানি আছে, এবং কি ক্লাইমেটটা কি সুন্দর ক্লাইমেট, 365 দিন বাইরে যাওয়া যায়, কোনো সমস্যা নেই। এত সুন্দর একটা জায়গাতে সৃষ্টিকর্তা আমাদের পাঠিয়েছে। এখন আমরা কি আছি, ধ্বংসে মত্ত আছি। আমরা মাটি ধ্বংস করছি, পানি ধ্বংস করছি, বাতাস ধ্বংস করছি। ঢাকার বাতাস দূষিত, তা ব্যর্থতাটা কার? ঢাকাটা যদি পরিকল্পনা মাফিক করতাম, তার যদি কন্ট্রোল থাকতো, তার যে ডেন্সিটি যতটুকু হওয়ার কথা ছিল সেই ততটুকু থাকতে পারতাম। যখন ঢাকায় আমরা যদি 2 কোটি জায়গায় 50 লক্ষ থাকতাম, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের অন্য শহরগুলো বিকশিত হতো, ঠিক না। আমরা তো অন্য শহরগুলোতে আমরা কি করি, অন্য শহরগুলোতে আছি, আমরা সবাইকেই ঢাকায় আসতে হচ্ছে। তাহলে যে বিকেন্দ্রীকরণের কথা আপনারা বললেন, তাহলে বিকেন্দ্রীকরণ কি এমনি এমনি হয়ে যায়? আমি চাইলাম, তারপরে রাষ্ট্রকে কী করতে হয়, উদ্যোগ নিতে হয়। রাষ্ট্র কী করবে, ইনভেস্ট করবে। রাষ্ট্রের যে ইনভেস্টমেন্ট, যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, এডিপি আমরা নাম শুনি, যে রাষ্ট্রের টাকাটা বরাদ্দ হয়। তাহলে রাষ্ট্র চাচ্ছে যে এখন ঢাকা বড়, চট্টগ্রাম বড়, রাজশাহীকে আমরা কি অনেক বড় করব। তাহলে কি রাজশাহীতে ইনভেস্টমেন্ট লাগবে, ইনভেস্টমেন্ট তো রাষ্ট্রকে করতে হবে, উদ্যোগ দিতে হবে, প্রাইভেট সেক্টরকে ইনসেন্টিভ দিতে হবে, আর ঢাকায় নিয়ন্ত্রণ করতে হবে যে কোনো একজন প্রাইভেট সেক্টরের লোক তিনি যদি আশুলিয়াতে গিয়ে যদি 1 একর জমি যদি তিনি কৃষি জমিতে যদি শিল্প কারখানা করতে পারেন, তাহলে তিনি কোন দুঃখে রাজশাহী যাবেন। তাকে যদি আশুলিয়াতে শিল্প কারখানা করা বন্ধ করে দিই, এটা যদি শিল্প জোন না, যেখানে শিল্প জোন আছে সেখানে আপনাকে যেতে হবে। আর না হয় আমি বিভিন্ন ডেজিগনেটেড শিল্প জোন আমরা করছি, রাজশাহী হোক, সৈয়দপুর হোক, যেখানে হচ্ছে এখানে আপনাকে যেতে হবে। তখন তিনি যদি সত্যিকার অর্থে শিল্প কারখানা করতে চান, তাহলে তিনি সেখানেই যাবেন। কিন্তু যখন অবারিত সুযোগ থাকে, যেখানে খুশি আপনি যা ইচ্ছা করতে পারেন, ঢাকা শহরে যে আমরা বলি না 80% উপর গার্মেন্টস, কীভাবে হয়েছে, একটা বিল্ডিং বানিয়েছে, একটা ফ্লোর ভাড়া নিয়েছে, মেশিন নিয়ে এসেছে, গার্মেন্টস হয়ে গেছে, তাই তো। এত যখন সহজবোধ্য থাকে সব কিছু, তখন নিয়ন্ত্রণ থাকে না, প্ল্যানিং থাকে না, তখন কি চলতে থাকে, ধ্বংস। বাতাস, পানি, মাটি, ধ্বংস চলছে। ধ্বংসের বিপরীতে কি প্ল্যানিং হচ্ছে না? হ্যাঁ, আমরা প্রতিটা শহরের জন্য, আমরা ঢাকার জন্য একটা নাম শুনেছেন, ডিটেল এরিয়া প্ল্যান, ড্যাপ, যেটা ড্যাপ নাম নিয়ে বেশি মানুষ চিনে। হ্যাঁ, ড্যাপ। হ্যাঁ, এবং ড্যাপটা কেমনভাবে বলা হচ্ছে, ড্যাপ হচ্ছে একটা আতঙ্কের নাম, ঠিক আছে। আপনারা যদি দেখেন, হ্যাঁ, অনেকে বলে যে কি আমার জমিটা কি ড্যাপের ভেতরে আছে কি না, ড্যাপের ভেতরে না থাকলে খুব খুশি। অর্থাৎ ড্যাপ মানে কি, এটা প্ল্যান করার একটা কি ইনিশিয়েটিভ, আপনি প্ল্যান ওয়েতে করতে হবে সব, তাই তো। আমরা কেউ প্ল্যান চাই না, আমরা না চাইতে পারি, রাষ্ট্র তো প্ল্যান চাওয়ার কথা, ঠিক না। রাষ্ট্র তো প্ল্যান চাইবে, ঠিক না। এই প্ল্যানটা কোন কোন লেভেলে হবে, এই যে উপরের বড় শহরের প্ল্যান হবে, আবার আপনি আপনার যেই নেবারহুড কমিউনিটিতে থাকেন, আপনি মেয়ে হন না ছেলে হন, আপনার জন্য কিছু ফেসিলিটি লাগবে,
তাহলে আপনি যে এলাকায় বসবাস করেন আপনি জানবেন যে না এই এলাকাতে গেলে এই সুযোগ সুবিধা পাবো। দ্যাট মিনস আপনি মিরপুরে থাকেন, গুলশানে থাকেন, যাত্রাবাড়ি থাকেন, যদি প্ল্যান হতো তাহলে কিন্তু আপনি জানতেন যে আপনার বাসার 5-10 মিনিট হাঁটার দূরত্বে একটা পার্ক থাকবে, আপনার খেলার জায়গা থাকবে, আপনার স্কুল থাকবে, একটা কমিউনিটি সেন্টার থাকবে, একটা প্রাইমারি হেলথ কেয়ার থাকবে। এটা ডিফল্ট প্ল্যান যদি হতো তাহলে বাই ডিফল্ট হতো, তখন আপনার তো চিন্তা করতে হতো না যে আমি এই এলাকা থেকে এটা পাবো কি না। প্ল্যানিংয়ের সুবিধাটা এইটাই যে একটা তার স্ট্যান্ডার্ড থাকবে, তার গাইডলাইন থাকবে, আপনি যেখানে যে বাড়ি করেন, এটা সরকার করুক অথবা প্রাইভেট একটা হাউজিং হোক, প্রাইভেটের জন্য একটা গাইডলাইন থাকবে। সেই গাইডলাইন হলে আপনি সেখানে জমি কিনেন বা ভাড়া থাকেন, আপনার সেই সুযোগ সুবিধা থাকার কথা। এটা আমরা বলি প্ল্যানিং স্ট্যান্ডার্ড থাকার কথা। সেই প্ল্যানিং স্ট্যান্ডার্ডগুলো আমরা বইয়ে পড়াই, সরকারও তার জন্য কিছু করেছে, কিন্তু সেই স্ট্যান্ডার্ডগুলো এত দুর্বল যে আমরা আসলে মানে ভালো জিনিস না দেখতে দেখতে আমরা এমন অভ্যস্ত হয়েছি যে ভালো জিনিস চাইতেও পারি না, ঠিক না? যেটা ওই বলছিলাম যে বাইরের দেশে যেটা বলছিলাম শহরগুলো এত সবুজ ঘেরা থাকে গ্রামের মতো, আর আমরা শহর মানে কি এই বিল্ডিংয়ের 1.5 মিটার দূরে বা আরও কাছে একটা 10 তলার 2 ফিট দিলে আরেকটা 10 তলা ভবন, ঠিক না? অথচ একটা 10 তলা ভবন বানালে তার মিনিমাম 40-50 ফিট পর আরেকটা 10 তলা হবে, তার মাঝখানে পুরাটাই গ্রিন স্পেস থাকবে, ঠিক না? যে তো এই যে একটা ভবনের পরিকল্পনা, এই পরিকল্পনাগুলো আমরা যখন প্ল্যানাররা বলি তখন কেউ শুনতে রাজি না। তখন সবাই কি বলে স্পেস বাড়াতে হবে, স্পেস বাড়ানো দরকার, ফ্লোর স্পেস। আর কত ফ্লোর স্পেস হলে আমরা অমানুষ হব, ঠিক না? মানে আমরা এখন যন্ত্র হচ্ছি আর কি। মানে একটা নগরায়নের অদ্ভুত বিষয় হচ্ছে নগর মানুষকে যান্ত্রিক করে, যেটা আমরা ওই যে ছোটোবেলা আমরা দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটা আসতো আমাদের সময়টাতে, এখন আসে কিনা জানি না। হ্যাঁ, তখন আমরা প্রথম শুরু করতাম কোড দিয়ে যে কি বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, ঠিক আছে? এটা দিয়ে আমরা শুরু করতাম আর কি। হ্যাঁ, তখন তো বুঝতাম না, তখন মুখস্থ করে করে এটা লিখতাম। হ্যাঁ, তখন তো এই ধরনের যান্ত্রিক জীবনের সাথে আমাদের পরিচয় ঘটেনি আর কি, ঠিক আছে? তো এখন নগরও ঠিক আমাদের কি করছে, আবেগ কেড়ে নিচ্ছে। নগর হচ্ছে যান্ত্রিক। এই যে আমরা যেটা করি এটা তো একটা আমাদের একটা অডিটোরিয়াম, কিন্তু আমাদের যে প্রতিটা ঘর আমরা কি করছি, বদ্ধ ঘর, প্রতিটা ঘর বদ্ধ ঘর। যেহেতু পাশেই আরেকটা বিল্ডিং, খোলার উপায় নাই, আমরা প্রতিটা ঘর বদ্ধ ঘর, না আছে সূর্যের আলো, না আছে বাতাস। আমরা এসি সেন্ট্রাল, আমরা এসি যার সামর্থ্য আছে এসি কেনার চেষ্টা করছি, একটা বদ্ধ কম্পার্টমেন্টে আসছি। আমাদের সূর্যের আলো ঢোকা লাগে না, চাঁদ দেখা তো দূরের কথা, ঠিক আছে? তো চাঁদ তো আপনি যদি ঘর বাদ দেন, আপনার যদি রাস্তায় নামলে তো চাঁদ দেখা যায় না। রাস্তার 20 ফিট রাস্তার পাশে 10, 12, 14 তলা ভবন, রাস্তায় নেমে তো চাঁদ দেখা কঠিন, মানে ঘরের ভেতর তো নাই। হ্যাঁ, তো নগরটাকে কি করেছি আমরা, এমনভাবে এক্সপ্লয়টেশন করেছি, এমন ঘনভাবে বানিয়েছি, পরিবেশ তো বাদ, গাছপালা দেখার কোন, যেটা একটা মানে আমরা প্ল্যানিংয়ে বলি যে আপনার বিল্ডিং থেকে যেন চোখ মেললে বা জানালা খুলে যে একটা গাছ, বড় গাছ দেখা যায়। বড় গাছকে অন্তরে প্রশান্তি দেয়। বড় গাছ মানে কিন্তু পাখি থাকবে, ঠিক না? হ্যাঁ, তো তো প্রজাপতি থাকবে, তো মানুষ তো এভাবেই বড় হওয়ার কথা না। অথচ নগর যখন আমরা তৈরি করেছিলাম তখন আমরা বলেছিলাম যে না, নগরে আমরা ঘনভাবে থাকবো ঠিকই, কিন্তু প্রচুর খোলামেলা থাকবে। বিল্ডিং একতলা জায়গায় 6 তলা হবে, মানে কি আমি তো 6টা একতলার ভবনের জায়গায় একটা বানাচ্ছি, তাহলে কি আরও 3-4টা একতলা জায়গায় ফাঁকা রেখে আমি উপরে যাব। মূল কনসেপ্টটা এটাই ছিল। ঠিক আছে, আমি উপরে যাব, কিন্তু তার মানে পাশে অনেক ফাঁকা রেখে উপরে যাব। কিন্তু আমি কি করলাম, উপরেও গেলাম, কি কোনো ফাঁকা নাই, ঠিক আছে? 6টা প্লটে 2টা বিল্ডিং হওয়ার কথা, উপরে যাব, বাকি 4টা প্লট ফাঁকা থাকবে, 6টা প্লটেই 6টা বিল্ডিং হচ্ছে, কোনো ফাঁকা জায়গা তো নাই। তাহলে এই যে একটা নগরায়ন, এটা হচ্ছে অদ্ভুত নগরায়ন, এবং পৃথিবীতে এই ধরনের নগরায়ন খুব কম জায়গাতেই হয়েছে। আমরা বলছি না যে বিশ্বের উন্নত শহরগুলোতে সেখানটার নগরায়ন তারা কি করেছে, তারাও অনেক ফাঁকা জায়গা রেখেছে। এখন নগর যদি আমরা বানাতেই চাই, তাহলে কোন নগর আমরা করব, কাদের জন্য করব, কোন মানুষের জন্য করব, এবং সেটার জন্য গাইডলাইনের জন্য আমরা প্রস্তুত কিনা। এখন পৃথিবীর ইতিহাসে নগরায়ন একটা বড় চ্যালেঞ্জে পড়েছে, যেটা আগে কখনো এইভাবে পড়েনি। একসময় তো নগরায়নের ক্ষেত্রে প্ল্যানিংয়ের অনেক বড় রোল ছিল, প্ল্যানাররা সেটা যেভাবে তৈরি করতো সেভাবে নগরগুলো হতো। প্ল্যানার যে একা করে সেটাও না, সমাজকে বুঝেই করতে হয়। প্ল্যানার মানে যে সে একা করবে, সে মানুষের সাথে মিশে, মানুষের সাথে কথা বলে, অন্য প্রফেশনালদের নলেজটা নিয়ে কালেকটিভলি তৈরি করবে। এখন আমাদের নগরটা কারা বানায়, এটা একটা বড় প্রশ্ন, যে আপনার নগর কে বানাচ্ছে। মানে আপনি যে থাকেন, যেই জায়গাতে, যে বিল্ডিংয়ে ক্লাস করেন, হ্যাঁ, যেই বাসায় গিয়ে থাকেন,
যে মার্কেটে গিয়ে মার্কেট করেন, এই ডিজাইনগুলো কারা করে, কিভাবে নিয়ন্ত্রিত হয়? আপনি যে ট্রেনে চড়বেন না মেট্রোতে চড়বেন না বাসে চড়বেন না পায়ে হেঁটে যাবেন, এই ডিসিশনটা তো আপনি নেন না। তার মানে কি আপনাকে মেট্রো তৈরি করা হয়েছে তাই আপনি উঠছেন? হ্যাঁ, যদি ভালো ভালো বাস থাকতো বাসে উঠতেন, হ্যাঁ, একদম বাসও নেয় মেট্রো নিয়ে হাঁটা শুরু করবেন, তাই তো? তার মানে পেছন থেকে কেউ একটা ফোর্স এটা করে এখন। এবং বিস্ময়কর বিষয় হচ্ছে যে এই আমাদের একবিংশ শতাব্দীতে নগরায়নটাকে ডিকটেট করেছে ক্যাপিটালিজম, এবং ক্যাপিটালিজমের সাথে যুক্ত হয়েছে বিল্ডিংয়ের ক্ষেত্রে রিয়েল এস্টেট সেক্টর। তারাই ডিজাইন করবে আপনি কিভাবে থাকবেন, আপনি আপনার বিল্ডিংটা কেমন হবে এটা আপনি আমি ঠিক করি। এবং আপনি যখন ফ্ল্যাটও কেনেন সেটা ডিজাইন আপনি করেন না, টাকা দিয়ে দেখেন যে এই ফ্ল্যাট কেনার টাকা আপনার আছে কিনা, তাই না? ডিজাইন তো আমরা করি না, যে আমরা বলতাম আমার বাড়ি, এটা আমার বাড়ি না, আপনি কিনেন ঠিকই, এটা ডিজাইন অন্য কেউ করেছে, ঠিক না? তাহলে এই যে ক্যাপিটালিজম, সে কী করে সব কিছুকে পণ্য হিসেবে নিয়ে আসে। আর রিয়েল এস্টেট সব কিছুর মধ্যেই তার দেখি কোথায় সে তার ব্যবসা দেখবে। যখন ব্যবসাটা হয়ে যায় আগে, তখন মানুষের অনুভূতিগুলো, সেটা একদম আপনাদের যিনি মন্তব্য করছিলেন বা প্রশ্ন করছিলেন প্রথমেই বলেছেন যে আমরা কি ইট পাথরের খাঁচার ভেতরে আমরা ঢুকছি কিনা। আসলে আলটিমেটলি আমরা এখন যেই নগরে আছি সেটা ইট পাথরের খাঁচা এভাবেই হয়েছে। এবং আরও মজার বিষয় যে আমরা ইট পাথরের খাঁচা বানাতে গিয়ে আমরা উদাহরণ দিই ওই যে সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা, ঠিক না, নিউ ইয়র্ক, ম্যানহাটন, তাই না? সে উদাহরণ দিয়ে বলি যে আমরা কেন নিউ ইয়র্ক হতে পারছি না, আমরা কেন সিঙ্গাপুর হতে পারছি না, ঠিক না? সেটা করতে গিয়ে ভুলে যাচ্ছি যে আমাদের নিজস্ব একটা কি সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, সমাজ আছে এবং ধর্ম আছে। হ্যাঁ, আমাদের একটা বিহেভিয়ার আছে, ঠিক না? তাহলে এই বিহেভিয়ারটা যে আমাদেরকে কী ধরনের নগর তৈরি করতে আগ্রহী তৈরি করে, এবং যদি ইসলামিক দিক দিয়েও চিন্তা করেন, ইসলামের চিন্তায় মানুষকে যেভাবে চিন্তা করা হয়, আমাদের নগর সম্পূর্ণ তার বিপরীত ধারণা দিয়ে চলে। এবং সেই ধারণায় যদি দেখেন, আমি যদি আরেকটু ভেতরে গিয়ে বলি যে আমরা যারা পার্ক ওপেন স্পেসের কথা বলি, আমাদের শহরে খেলার মাঠের কথা আমরা বলি যে খেলার মাঠ আছে নাই, কোথায় আছে, কোন এলাকায় আছে, কিন্তু বিস্ময়কর হচ্ছে আমাদের এলাকায়, আমাদের শহরে মেয়েদের জন্য কি খেলার মাঠ আছে? একটাও তো নাই মেয়েদের জন্য খেলার মাঠ। আমরা কেন করতে পারলাম না? আমরা কি ধরে নিয়েছি যেই খেলার মাঠে ছেলেরা খেলবে সেই খেলার মাঠেই মেয়েরা খেলবে? তাহলে যদি আমরা ধরে না নিই তাহলে তো মেয়েদের জন্য আলাদা খেলার মাঠ থাকার কথা, ঠিক না? তো এটা তার মানে কি আমাদের চিন্তার মধ্যেই এই যে সমাজ, ধর্ম, হ্যাঁ, কালচার, কোনটা অ্যাডাপ্ট করে কোনটা অ্যাডাপ্ট করে না সেটা আমাদের মধ্যে নাই, ঠিক না? তাহলে আমরা আমাদের চিন্তাগুলো সব আসছে অন্য কোথাও থেকে, অন্যরা নিয়ন্ত্রণ করে, আমরা নিয়ন্ত্রণ করি না, ঠিক না? তাহলে এই যে আমাদের যে ইসলাম সমাজ সব মিলেই তো যেই চিন্তাধারাগুলো, সেগুলো কিন্তু আমরা মেইন স্ট্রিমের মধ্যে আনতে পারি না। এই আনতে না পারার কারণেই যেটা আমাদের শেখানো হয় উল্টা শেখানোটা। যেমন আমরা যদি বাসে উঠি, বাসে ডেডিকেটেড সিট মেয়েদের জন্য কয়টা আছে? 3টা 4টা কয়টা এরকমই তো আছে, ঠিক না? তাই না? এখন আমরা যেই সমাজে বাস করি, মুসলিম সমাজ, সেখানে কি 3টা কি যথেষ্ট কি না, এই তো একটা মৌলিক প্রশ্ন, ঠিক না? আমাদের সমাজে যদি অর্ধেক নারী, তো এখন আমাদের জনসংখ্যা যদি আমি ডিস্ট্রিবিউশন দেখি, অর্ধেক নারী, অর্ধেক নারী যদি বাসে উঠেন, তার যদি তিনি যদি চান তিনি ডেডিকেটেড জায়গায় বসবেন, তাহলে সেই 3টা সিট যথেষ্ট হবে কি না? এই প্রশ্নটা তো মানে অবশ্যই আমাদের করতে হবে, ঠিক না? আমাদের শেখানোই হয় অন্য একটা ধারণা থেকে, এবং সেই ধারণাগুলো ইনক্লুসিভ মানেই যে আপনি সব কিছু ইনক্লুসিভ না, তার মধ্যে কি সেপারেশন থাকবে, ইনক্লুসিভ থাকবে, সবই থাকবে। তাহলে প্ল্যানিংয়ের মধ্য থেকেও কিন্তু এই প্রশ্নগুলো আমরা যারা ইসলামী চিন্তা নিয়ে কাজ করি, তাহলে সেটাকে যে সেই জায়গাটাতে যেতে হবে যে আমরা কোথায় কী ধরনের চিন্তা করছি। আমরা সমাজ যখন চিন্তা করি, হাউজিং যখন চিন্তা করি, আমাদের যদি গ্রামীণ সেটেলমেন্টে যদি আপনারা যান, গ্রামীণ সেটেলমেন্টগুলো আপনারা খেয়াল করলে দেখবেন সেখানে কিন্তু আমাদের পূর্বপুরুষরা যাদের প্ল্যানিংয়ের কোনো ধরনের নলেজ ছিল না, নলেজ মিনস হচ্ছে একাডেমিক নলেজ, কিন্তু তারা আমাদের চেয়ে বড় প্ল্যানার ছিলেন। তারা কীভাবে, আমি যদি সহজ উদাহরণ দিয়েও বোঝাই, যে তারা আপনারা যখন গ্রামে যখন যান, দেখবেন যে আপনার পূর্বপুরুষরা যেই গ্রামের বাসাগুলো বানিয়েছিলেন, দেখবেন যে 4টা ভাই হলে মাঝখানে একটা কোর্টিয়ারের চারদিকে 4টা ভাই, কমন স্পেস একটা। যদি আবার কোথাও গিয়ে দেখবেন যে একটা পুকুরের চারদিকে 4টা বাড়ি, কমন স্পেস পুকুর। আর এখনকার গ্রামে যাবেন 4 ভাইয়ের বাড়ি 4 মুখা, কেউ কারো মুখ দেখে না, ঠিক আছে?
তাহলে দেখেন তারা কত সুন্দর প্ল্যান, এবং আপনি যদি উপর থেকে দেখেন আগের গ্রামের প্ল্যানগুলো, প্রতিটা বাড়ি পুকুর ঘেরা, কোর্টিয়ার্ড ঘেরা, একদম আদর্শ প্ল্যানিংয়ের যেটা আর কি উদাহরণ ছিল। এবং সেখানে দেখবেন সেখানে কিন্তু মেয়েদের প্রাইভেসি জায়গাগুলো রাখা হতো। হ্যাঁ, সেখানে বড় বড় দেয়াল না, গাছপালা দিয়ে মেয়েরা যে জায়গাগুলো ইউজ করে, মানে তার মানে এই ধারণাগুলো, ইসলামিক যে ধারণাগুলো, সেই ধারণাগুলো কিন্তু আমাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল। কিন্তু শহরে এসে কিন্তু আমরা সেই ধারণাগুলো থেকে দূরে চলে আসছি। মানে প্ল্যানিংয়ের ক্ষেত্রেও আমরা ইসলামিক শহরের ডিজাইন কেমন হবে, তাহলে এখানে পরবর্তীতে তখন একটা কি কনফ্লিক্টিং জায়গায় আসে। তখন আমরা যখন এই ধরনের কথা বলি, বিশেষ করে যখন ডেডিকেটেড খেলার মাঠের মেয়েদের জন্য কথা বলি, তখন অনেকে বলে না একটা মাঠ দিলেই তো পাড়ায় ছেলে মেয়ে খেলবে। তো কিন্তু এই কথাটা যদি আপনি একাডেমিক্যালিও ডিসকাস করেন, তাহলে দেখবেন যদি তাই হতো তাহলে আমাদের খেলার মাঠগুলোতে মেয়েরা রেগুলার খেলতো, যদি সত্য হতো, তাই না? আমাদের যে কম বেশি যেটাই আছে সেই খেলার মাঠগুলো প্রতিদিনই বিকেলেতে খেলার মাঠে যেত মেয়েরা। কেউ যায় না মানে কি, মেয়েদের জন্য খেলার মাঠ আলাদা দরকার আছে। তাহলে এই যে ধারণাগুলো, চিন্তাগুলো, এখন আপনারা যেহেতু চিন্তা এবং গবেষণা করেন প্ল্যানিংয়ের ক্ষেত্রে, এই যে ইসলামের যে ধারণাগুলো, প্ল্যানিংয়ের ধারণা একই, মানে ইসলাম যেটা বলছে সমতা ভিত্তিক আবাসন, সমতা ভিত্তিক ট্রান্সপোর্ট, ইসলাম কিন্তু সমতার সংজ্ঞা নির্ধারণ করেছে। আবার সমতার ক্ষেত্রে ইসলাম কিন্তু আবার যার যার যেই নিজস্ব ডিমান্ড, যেটা আমরা বলছি যে বিভিন্ন বয়সের জন্য, বিভিন্ন ইনকাম শ্রেণীর জন্য, কিংবা বিভিন্ন গ্রুপের জন্য বিভিন্ন ডিমান্ড আছে, সেটাকে মিট করা। তাহলে এই যে ধারণাগুলো, এটাকে প্রফেশনালি নিয়ে আসার জন্য কি আছে, আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলো অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই ধারণাগুলোকে সমাজের যে বিদ্যমান যে প্রেক্ষিত, সেটা নিয়ে কিন্তু ডিবেট করা হয় না। সেই ডিবেটগুলো প্রয়োজন, যে আমরা যেই সমাজটাকে, যেটাকে কোনটাকে উন্নত সমাজ বলছি, কোনটাকে আমি বলছি ভালো, কোন ডিজাইনটা ভালো, সেটা কিন্তু এখন চ্যালেঞ্জ হয় না। আমি আরও সহজভাবে রিলেট করে বোঝাই। দেখেন আগের সমাজগুলো কত ইনক্লুসিভ ছিল, কত টেকসই ছিল। আগে যখন সরকারি কলোনিতে যেতেন আপনারা, অনেকেই সরকারি কলোনিতে বড় হয়েছেন। সরকারি কলোনি হচ্ছে একটা প্ল্যান্ড রেসিডেন্সিয়াল ইউনিট বা নেইবারহুড ইউনিটের আদর্শ উদাহরণ। আপনি একটা কলোনিতে যাবেন, আগের কলোনিগুলোতে, এটা হতে পারে আপনার যে ধরেন সরকারি, ঢাকাতেও তেমন অনেক আবাসিক সরকারি কোয়ার্টার আছে। হ্যাঁ, আবার দেখবেন যে আবার জুট মিল, চিনি কল, সেগুলোতে যদি যান দেখবেন সেম একটা এনভায়রনমেন্ট আছে। সেই এনভায়রনমেন্টে কী আছে, সেখানে খেলার মাঠ, সেখানে কোনো ডেডিকেটেড খেলার মাঠ নেই যে যারা হাই ইনকাম বা যারা উপরের শ্রেণী জব করেন তাদের জন্য আলাদা খেলার, কমিউনিটির খেলার মাঠ একটা, কমিউনিটির পার্ক। আপনি দেখবেন যে হাউজিংগুলো ডেডিকেটেড বিল্ডিং থাকে, কিন্তু সবগুলো বিল্ডিং কাছাকাছি, যার ফলে কমন স্পেস এক, মসজিদ কমন, স্কুল কমন, খেলার মাঠ কমন। তারপরে একটা কমপ্লেক্সে বিল্ডিংগুলোতে হয়তো আলাদা আলাদা বিল্ডিং থাকে, এ টাইপ, বি টাইপ, সি টাইপ, কিন্তু অ্যাজ এ হোল নেইবারহুডটা সবার, সেখানে সবাই মিলে একসাথে বসবাস করছে। অথচ এখন দেখবেন সরকারি বিল্ডিং বানালে কি বিল্ডিং বানানো হয়, সচিবদের জন্য আলাদা কোয়ার্টার, ক্লাসের জন্য আলাদা কন্ডোমিনিয়াম প্রজেক্ট, সেখানে ঢুকলে আপনি অন্য কোনো কালার দেখবেন না, অন্য কোনো রেইনবো দেখবেন না। তার মানে এই যে ডিভিশন করা হচ্ছে, ডিভিশন হচ্ছে যে সবচেয়ে বেশি ক্ষতিকর একটা রাষ্ট্রের জন্য। প্ল্যান করে ডিভিশনগুলো করা হয়। আগের হাউজিংগুলো ছিল অনেক ইনক্লুসিভ। একটা মফস্বলের শহর বা একটা নর্মাল শহর দেখবেন যে একই বিল্ডিংয়ে বিভিন্ন ধরনের মানুষ থাকতো। এখন দেখবেন যে আলাদা আলাদা সমাজকে সেগ্রিগেটেড করা হচ্ছে। এখন হাই ক্লাস কন্ডোমিনিয়াম প্রজেক্ট তৈরি করা হচ্ছে হাই ইনকাম পিপলদের জন্য। আগে কী হতো, ঠিক আছে বিল্ডিং আলাদা, রাস্তা তো একই রাস্তা আপনি হাঁটাহাঁটি করবেন। হ্যাঁ, এখন কি হচ্ছে, কন্ডোমিনিয়াম মানে সেটার ভেতরেই সকল ফেসিলিটি, এটার ভেতরেই বিল্ডিংয়ের ছাদে একটা খেলার স্পেস, সুইমিং পুল, ঠিক আছে, সেটার ভিতরেই হয়তো গ্রোসারি শপ। তার মানুষকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। তো বিচ্ছিন্ন সোসাইটি কখনো কি হতে পারে না, কাম্য হতে পারে না। মানে টাকা আছে বিধায় যে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন, এবং বিচ্ছিন্নতা কী হবে, আপনার জন্য ক্ষতিকর হবে। তাহলে এই যে প্ল্যানিংয়ের অনেক চ্যালেঞ্জ এখনকার এই যে বর্তমান সমাজে আছে, যে কোনটাকে প্ল্যান করবো, যেটাকে তারা ব্র্যান্ডিং করছে যে এইটাই সবচেয়ে এপিটোমি অফ ডেভেলপমেন্ট। আপনি একটা কন্ডোমিনিয়ামে লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট নেবেন কয়েক কোটি টাকা দিয়ে, এখানে সুইমিং পুল আছে, আপনার কোনো একটা ফ্লোর স্পেসে খেলার মাঠ আছে। তার সাথে চিন্তা করেন আপনারা অনেকে হয়তো ছোটোবেলা কমিটিতে খেলতে যেতেন, অনেক জায়গা থেকে আসতেন, অনেক ধরনের বন্ধুরা আসতো, তার সাথে এটা মেলান যে আপনি আপনার বিল্ডিংয়ে লিফট দিয়ে উপরে রেখেলেন টপে, বিল্ডিং টপে, বা কোথাও মাঝখানে একটা ফ্লোর স্পেসে, সেখানে গিয়ে
অল্প একটু খেলে চলে আসলেন। এটা তো মিলে না, গল্পগুলো মিলছে না। তাহলে যে উন্নত সমাজের জন্য আমরা নগরে এসেছিলাম এটা তো আসলে আমাকে কোথাও নিচ্ছে না। তাহলে কি এখন হোয়াট নেক্সট? তাহলে আমাদের এই যে ভুলগুলো হয়েছে এবং যেটাকে আমরা উন্নয়ন ধরছি, যে আপনি সিঙ্গাপুর হতে চান, মালয়েশিয়া হবেন কিংবা ম্যানহাটন হবেন, কেউ তো নিজস্ব স্বকীয়তা বিকিয়ে দেন। বিশ্বের এমন অনেক শহর আছে, সেই সব শহর আপনি ট্রেডিশনাল বিল্ডিং ডিজাইনই করতে হবে। আপনি চাইলেও আপনার মতন টাকা হয়েছে আপনি বিল্ডিং ইচ্ছে মতন মানে কাঁচ, গ্লাস, মার্বেল, পাথর দিয়ে ডিজাইন করতে পারবেন না। আপনার কী করতে হবে? কর্পোরেশন কাউন্সিলের ডিজাইন দেওয়া আছে, আপনার ফ্যাসাদ এরকমই হতে হবে। এর বাইরে গিয়ে ভেতরে হয়তো আপনি করতে পারবেন, কিন্তু সমাজে থাকতে গেলে সমাজের যা আছে আপনারও তাই থাকবে। মানে বাইরে, ভিতরে হয়তো আপনি মার্বেল পাথর দিলেন, সেটা অনেক ক্ষেত্রে তারা জানে, কিন্তু আপনাকে অ্যাপারেন্টলি সমাজের একজন হতে হবে। উদাহরণ দিয়ে বলি যে বাংলাদেশের একজন বিদেশিকে অনেক টাকা পয়সা হয়েছে, দীর্ঘদিন জাপানে ছিলেন, তাই জাপান পরে বাংলাদেশে এসে ভাবলেন যে নিজের এলাকায় খুব সুন্দর একটা ভবন করবে। তিনি জাপানিজ একজন আর্কিটেক্টে নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন যে একটা বিল্ডিং ডিজাইন করে দেন, হ্যাঁ, গ্রামের ভবন আর কি। হ্যাঁ, তখন তিনি বললেন যে ওই গ্রামের যে ট্রেডিশনাল ভবনগুলো যে সেরকম একটা বিল্ডিং ডিজাইন করে দিলেন। তো বললে আপনাকে তো জাপান থেকে আমি এনেছি, তো একটা মানে বিশাল কিছু একটা করে দিবেন আপনি আমাকে, ঠিক না? তো বললেন যে না, আপনাকে এই সমাজের মতোই ডিজাইনটা করতে হবে, এর বাইরে গিয়ে নিজের এরিস্টোক্রেসি দেখানো এটা প্ল্যানিংয়ের নর্মস না। হ্যাঁ, আপনি চাইলে আমি ভিতরে আপনাকে আমি অনেক ইন্টেরিয়রে আমি অনেক কিছু করে দিতে পারবো, কিন্তু বাইরের দিক দিয়ে আপনাকে এরকমই হতে হবে। এটাই হচ্ছে প্ল্যানিংয়ের শিক্ষা, আর্কিটেকচারের শিক্ষা। কিন্তু এখন তো সমাজ সম্পূর্ণ আমাদের বিভিন্ন এলাকাতে যাবেন, দেখ এক এক বাড়ি যে কে কার মতো দেখনদারির প্রতিযোগিতা, ঠিক না? কেন আমাদের কোনো বিল্ডিংয়ের ডিজাইনের কোনো গাইডলাইন নাই, কোনো প্ল্যানিংয়ের স্ট্যান্ডার্ড নেই, আরবান ডিজাইনের গাইডলাইন নাই। এই যে আপনার হচ্ছে নন্দন তত্ত্ব, প্রত্যেকে তো নিজের মতো করে যা ইচ্ছা করছে, কিন্তু নন্দন তত্ত্বের কোনো আলাপ হচ্ছে না। এবং আরও বিস্ময়কর, আমরা যখন প্ল্যানিংয়ের পক্ষ থেকে, প্ল্যানিংয়ের মধ্যে কি, প্ল্যানিং হচ্ছে ডিসিপ্লিন, অর্ডার, হারমোনি, এর মধ্যে এস্থেটিক্স। তখন আপনি যখন যে যার মতো যা ইচ্ছা করতে থাকবে, তখন তো এটা একটা বিশৃঙ্খল, হ্যাঁ, এটা কি, এইটা ডিসঅর্ডার তৈরি হয়। ডিসঅর্ডারের মধ্যে কি হবে না, হারমোনি হবে না, এবং কি হবে না, এর মধ্যে কোনো কী হবে না, আমরা যেই জায়গায় যেতে চাই সেই জায়গায় যেতে পারবো না। তাহলে এই কন্ট্রোল করার যে ধারণা প্ল্যানিংয়ে নিয়ে আসা হয়, এটা মানতে কি কর্পোরেটরা চায় না। চায় না কারা? রিয়েল এস্টেটরা। তাদের জন্য এটা হচ্ছে পণ্য। আপনার আমার কাছে প্রাণের শহর, তার কাছে এটা পণ্য। এখানে যত বেশি লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট করতে পারবো, হ্যাঁ, তত বেশি সেটা কী হবে, তার লাভ হবে। তাহলে আমরা চারদিকে পণ্য বানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, অথচ হওয়া উচিত ছিল কি, আমরা যদি সমাজকে ধারণ করতাম, সমাজকে ধারণ করতে গেলে আমাদের একটা অ্যাভারেজ লাইনের কাছাকাছি সবাই থাকার চেষ্টা করতাম। মানে ঠিক আছে, আমি হয়তো একটু অ্যাপারেন্টলি বেশি ইনকাম করি, ঠিক আছে, আমার বাড়িটা একটু উন্নত হতে পারে, কিন্তু এটা তো অ্যাভারেজই অনেক বেশি যাবে না। এবং যখন এটা হতে থাকে তখন কি হয়, মানে সেটা হচ্ছে আনহোলি কম্পিটিশন হয়, এবং সেটা কি করাপশনকে কী করে, উস্কে দেয়। এই যে আমাদের যে এত টাকা লাগে, কেন লাগে? কারণটা হচ্ছে কি, আমরা চাই দামি গাড়ি, দামি ফ্ল্যাট, ঠিক না? কেন চাই? কারণটা হচ্ছে কি, এইটাই হচ্ছে যে আমাদের নর্ম। কেউ আমরা এটা বলি না যে আমি পাবলিক বাসে চড়ি, এইটাই আমার হচ্ছে কি ব্র্যান্ডিং। আমরা তখনই ব্র্যান্ডিং মনে করি যখন আমি এটা কি দামি গাড়ি চড়তে পারি, ঠিক না? তাহলে রাষ্ট্রের দায়িত্বটা ছিল গণপরিবহনটাকে ব্র্যান্ড করা, আর কি পাবলিক গাড়িটাকে কী করা, যে প্রাইভেটলি যেটা আমরা চড়ি, গাড়ি চড়ি, সেটাকে কঠিন করে দেওয়া এবং সেটাকে নেগেটিভলি ব্র্যান্ডিং করা। এটা হচ্ছে প্ল্যানিংয়ের ধারণা। যেই ধারণাগুলো থেকে আমরা অনেক দূরে থাকতে বাধ্য হচ্ছি, কারণটা কি, সব কিছু এখন মার্কেটের কাছে চলে গেছে। আপনি গাড়ি বন্ধ করতে চান, আপনি তখন দেখবেন যে কি গাড়ি ব্যবসায়ী যারা আছে তারা কি এটা দিবে না। আমরা দীর্ঘদিন ধরে আমরা দেখেছি কি প্রাইভেট কারের লোন দেওয়া হয়, ঠিক না? দীর্ঘদিন ধরে আমরা দেখেছি প্রাইভেট কারের, সরকারি বেসরকারি সব। অথচ এই শহরে যে পরিমাণ মানুষ, পৃথিবীর সবচেয়ে বড় গণপরিবহন থাকা উচিত ছিল বাংলাদেশে, কারণ পৃথিবীর আর কোথাও এত ডেন্সিটির মানুষ থাকে না, এত মানুষ থাকে না। তাই সেই গণপরিবহনগুলিকে গুরুত্ব না দিয়ে আমরা কী করলাম, প্রাইভেট গাড়ি। এবং যখন এই যে এক্সপ্রেসওয়েটা হলো, এখন দেখেন আগে কী ছিল, ঢাকা শহরে যদি আপনার যত টাকাই থাকুক, আপনাকে ট্রাফিক জ্যামে পড়তেই হবে। যখন এক্সপ্রেসওয়েটা চলে আসলো, তখন কিন্তু আপনার টাকা থাকলে আপনি কি উপরে দিয়ে বাইপাস করে চলে যেতে পারবেন। এতে আমরা যারা মাঝে মাঝে চলি খুব মজা লাগে যে আমি তো বাইপাস করে চলে এসেছি, কিন্তু আপনি একটু গভীরভাবে যে চিন্তা করে দেখেন এটা কতটা অন্যায্য যারা নিচে বসে আছে। হওয়া উচিত ছিল উপর দিয়ে গেলে, প্রাইভেট কারে গেলে বেশি সময় লাগবে, আর নিচ দিয়ে গেলে, গণপরিবহনে গেলে
কম সময় লাগবে। অথবা যদি এটাই শুধু উপর দিয়ে শুধু ব্যক্তিগত গাড়ি চলতে পারবে না, উপরের এক্সপ্রেসওয়েগুলো শুধুমাত্র গণপরিবহন ব্যবহার করবে। জাস্ট আপনি দাবার ছকটা উল্টে দেন যে উপরে এক্সপ্রেসওয়েগুলো শুধুমাত্র ডেডিকেটেডলি ইউজ হবে গণপরিবহনের জন্য। আপনি যদি প্রাইভেট কার নিয়ে নামতে নিচে যাবেন, ট্রাফিক জ্যামে থাকবেন। তার প্ল্যানকে আপনি রিভার্স করে দেন। এই রিভার্সটা আসে কোথা থেকে? দর্শন থেকে। আপনারা যেই সাবজেক্টের পড়েন তার মধ্যে একটা দর্শনগত দিক আছে, এবং প্ল্যানিংয়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দর্শনের দিকটা। আপনি কোন দর্শনে কী প্ল্যান করছেন, যেটা আমাদের দর্শনের অধ্যাপক আছেন, হ্যাঁ। তো আপনার দর্শনে যদি ভুল থাকে তাহলে কোনো প্ল্যান ঠিক থাকবে না। সেই প্ল্যানটা চাকচিক্যময় হতে পারবে, ফ্ল্যাশি, কিন্তু সেই প্ল্যানটা মানে আপনার যেই রাষ্ট্রের যেই জায়গাটা, রাষ্ট্র মানে কি? রাষ্ট্র হচ্ছে যে সৃষ্টিকর্তা, তার রাষ্ট্র মানে ওই অর্থে তো পৃথিবীতে এসে গভর্ন করে দিয়ে যায় না। রাষ্ট্র কিন্তু সেই জায়গাতে সৃষ্টিকর্তা যেভাবে ইকুয়াল দৃষ্টিতে দেখে, সৃষ্টিকর্তার দায়িত্ব কী? তার সকল বান্দা সমান, যে আল্লাহকে ডাকতে পারছে আল্লাহ সবার কাছেই সমান, হ্যাঁ। কারোর জন্য আল্লাহর কোনো পার্শিয়ালিটি নেই যদি আপনি ডাকতে পারেন, ঠিক না? রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবার জন্য তার অপরচুনিটি তৈরি করা। প্ল্যানিংয়ের কাজটাও সেটাই, অপরচুনিটি তৈরি করতে আপনার দর্শনটা কোনটা ঠিক করছে। যেমন আপনার এখন লোডশেডিংয়ে নাকাল যখন হচ্ছিলাম কিছুদিন আগে, তখন কি দেখা গেল কি শহর এলাকায় সব ইলেকট্রিসিটি দেওয়া হয়, গ্রামে গিয়ে দেখবেন 24 ঘন্টার মধ্যে, এটা বিশ্বাস করা কঠিন, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় কারেন্ট থাকে না। মানে এটা মানে আনইমাজিনেবল, এটা বললেও মানে মানে বিশ্বাস করা কঠিন, কিন্তু আমি নিজে গিয়ে দেখেছি আসলেই সত্য। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কারেন্ট থাকছে না। তো সব কিছু শহরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশে, যেটা আমি প্রথম দিকে আলাপটা বলেছিলাম, যে বাংলাদেশে যেভাবে পপুলেশন ডিস্ট্রিবিউশন, পুরো বাংলাদেশে যেভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, আমাদের প্রতিটা গ্রামীণ এলাকাকে কি আমাদের নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার কি আমাদের সুযোগগুলো আছে, প্রয়োজনগুলো আছে। এটা কীভাবে দিবেন? এটা একজন বলেছে যে গ্রামে ভালো স্কুল নাই। ভালো স্কুলের সঙ্গে কি ভালো বিল্ডিং? বিল্ডিং তো অবশ্যই একটা কম্পোনেন্ট, কিন্তু একমাত্র কম্পোনেন্ট না। বিল্ডিং ভালো মানে যে চাকচিক্য মানে একটা সুন্দর বসার জায়গা হলেই তো, কারণ ভালো স্কুলের কম্পোনেন্ট কি? একটা বসার সুন্দর জায়গা, তার ভালো টিচার, তাই তো? ইনস্ট্রুমেন্ট লাগলে ইনস্ট্রুমেন্ট। তাহলে আপনি গ্রামে কি ভালো টিচারদের কি আপনি গ্রামে পাঠাতে পারছেন? কোনো ভালো কলেজের শিক্ষকরা গ্রামে যায় না। তাহলে রাষ্ট্রের কি সেই আয়োজনটা আছে? আপনি যদি গত 15-20 বছরের জার্নি দেখেন, রাষ্ট্র প্রতি বছর শেষে গর্ব করেছে আমি এত টাকা এডুকেশন সেক্টরে ব্যয় করেছি, এতগুলো নতুন স্কুল আমরা দিয়েছি। কোথাও কি বলেছে যে রাষ্ট্র এই বছরে আমরা এতগুলো ভালো শিক্ষককে গ্রামে পাঠিয়েছি বা এইভাবে ডিস্ট্রিবিউট করেছি? গত বছর গোল এতটুকু ছিল, এই বছর গোল এতটুকু, 5 বছর পরে ইন টার্মস অফ কোয়ালিটি অফ টিচার্স আমাদের প্ল্যানটা কি? এই আলাপগুলো নেই। তার মানে আলাপের মধ্যে কি আছে? শুধুমাত্র ওই যে ইট পাথরের আলাপ। তাহলে কোয়ালিটির আলাপ কোথায়? ঠিক না? তাহলে আপনি কোয়ালিটির আলাপ দরকার। আপনি গ্রামে দেখবেন বাংলাদেশ সরকার একটা ভালো কাজ করেছিল, সেটা হচ্ছে কি আমাদের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি হেলথ সেন্টার তৈরি করেছিল। তো সেটাও শেষ পর্যন্ত কী দাঁড়ালো? কমিউনিটি হেলথ সেন্টার আছে, সেরকম ডাক্তার নাই। তার মানে যদি আপনি বাংলাদেশের যদি আপনি মানে ডাক্তার প্রতিটা গ্রামে 10-15-20 হাজার লোক আছে, বিশ্বের বললাম অনেক শহরে 10-15-20 হাজার লোক থাকে না, তো 20 হাজার লোকের জন্য একটা ভালো ডাক্তার আপনি দিতে পারছেন না। রাষ্ট্রের সেই গোলটা কোথায়? সেই গোল অনুযায়ী কাজ কেন হচ্ছে না? তার মানে কি প্ল্যানিংয়ে সকল কিছু করতে গেলে রাষ্ট্রের একটা বড় ইনভলভমেন্ট আছে। মানে প্ল্যানিং এমন একটা জিনিস, এটা অল এনকম্পাসিং জিনিস, তো এইটা একা ব্যক্তি বা প্রাইভেট পর্যায়ে এটা হয় না। তার মানে রাষ্ট্রের উন্নয়ন দর্শন, রাষ্ট্র কীভাবে চিন্তা করে, সেখান থেকে প্ল্যানিংটা আসতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে রাষ্ট্রের উন্নয়ন দর্শনে এই যে ইকুইটির ধারণাটা নাই, এবং না থাকার কারণে আমরা দেখছি সকল ক্ষেত্রেই আপনি দেখুন ডিসপ্রপোর্শনেট ডেভেলপমেন্ট। কখনো বড় শহরগুলো বেশি বড় হয়ে যাচ্ছে, আবার কি কখনো দেখা যাচ্ছে যে কি আমাদের গ্রামগুলোতে নাগরিক সুবিধা দিতে পারছি না। আবার দেখা যাচ্ছে যে কি আমরা বড় শহরগুলো নিজেরাও ঢুকছে, কারণ তার এনভায়রনমেন্টাল পলিউশন। বড় শহরও ভালো নয়, গ্রামও ভালো নাই, তাহলে ভালো আছেটাকে? তাহলে আমাদের তো সেই প্রশ্নটা উন্নয়নের ক্ষেত্রে দরকার। গ্রামে এখন কি কৃষিকাজের যেহেতু কোনো ধরনের সেই অর্থে রিটার্ন কম, মানুষ কি শিল্পে ঝুঁকছে, শিল্পে ঝুঁকতে গিয়ে গ্রামগুলো বিপন্ন হচ্ছে, গ্রামের পলিউশন হচ্ছে। আমার আবার শিল্প কারখানাও দরকার, তো সেটাকে প্ল্যানিং করে জোনিং করে আপনাকে আলাদা করতে হবে, কোথায় রেসিডেন্সিয়াল হবে সেটা আলাদা করতে হবে। তাহলে সেইভাবে করে কি করতে হবে? আমাদের কি এই ডিস্ট্রিবিউশনগুলো আমাদের প্রয়োজন। এটা তৈরি করতে গেলে রাষ্ট্রের প্ল্যানিংয়ের ধারণা দরকার, তার দর্শন দরকার, এবং তার নিজস্ব একটা কি আইডিওলজি দরকার। এটা ধার করা প্ল্যানিং আমাদের দিয়ে হবে না। এই জনপদের মানুষ ঐতিহাসিকভাবে কেমন ছিল, তার সমাজ কেমন, তার
মানুষজনের চিন্তাভাবনা কেমন, সেই অনুযায়ী আমি কি একটা এনভায়রনমেন্ট তৈরি করবো, একটা ফিজিক্যাল বিল্ট এনভায়রনমেন্ট তৈরি করব। কিন্তু আমরা কি বিস্ময়করভাবে আমরা কি করছি, আমরা সব কিছুই কপি পেস্ট করছি। আমরা রাজুক থেকে ঝিলমিল প্রজেক্টে কী হবে, প্রকল্প করা হবে, মালয়েশিয়ান একটা রিয়েল এস্টেট কোম্পানি তাদের কিনে দেওয়া হলো, তারা মালয়েশিয়ান মডেল অফ ডেভেলপমেন্ট বিশাল বিশাল হাই রাইজের কতগুলো টাওয়ার করবে একটা প্ল্যান নিয়ে আসলো। এটা তো আগে দেখতে হবে যে এই বিল্ট আপ এনভায়রনমেন্টটা আপনাকে আমাকে কী বানাবে, কোথায় নিয়ে যাবে, এর অল্টারনেটিভ মডেল কী। এবং এখানে আমি একটা ইম্পর্টেন্ট আলোচনা আপনাদের মনস্তত্ত্বে ঢুকিয়ে দিতে চাই, যে যেটা খুব গুরুত্বপূর্ণ আলাপ, যেটা আমরা বলছিলাম যে যেহেতু আপনি শহরটাকে ডিজাইন করছেন, আপনি মানে রাষ্ট্র বা প্ল্যানিং পয়েন্ট অফ ভিউ থেকে পরবর্তী প্ল্যানিং আমাকে শেপ করবে, তাহলে বিশ্বের তার্কিতে এটা একটা গত কয়েক বছরে তারা একটা অবজারভেশন করে দেখলো, এই যে বিশাল বিশাল বিল্ডিংগুলো আমাদের কি যান্ত্রিক জীবনের দিকে ধাবিত করছে। এবং বড় বড় বিল্ডিংয়ে আপনারা যদি খেয়াল করে দেখেন ডিপ্রেশন রেট যারা বসবাস করে অনেক বেশি। আপনি ওই যে একটা মানে একটা কম্পার্টমেন্টালাইজেশন চলে যাচ্ছেন, মানুষকে চিনছে না, যান্ত্রিক একটা জীবন। তাহলে তারা দেখছে যে মিড রাইজ ডেভেলপমেন্ট, যে শহরে গেলে আবার সব একতলা ভবন দিয়ে পারবেন না, শহর মানে কনসেন্ট্রেশন অফ পিপল। তাহলে মিড রাইজ যেগুলো ভবনগুলো, যেই ভবনগুলো 3, 4, 5 তলা, যেগুলো ওয়াক আপ স্কেলে যাওয়া যায়, সেই ভবনগুলো কি ভালো কমিউনিটি তৈরি করে। হ্যাঁ, বিপরীতে যদি আপনি বড় বড় স্কাই স্ক্রেপার তৈরি করেন সেটা না। তাহলে আমাদের দেখেন, আমাদের কিন্তু একসময় শহরগুলো কিন্তু এরকম ছিল, মফস্বল ইভেন ঢাকা এরকম 3, 4, 5 তলা, বেশি ভবন হলে 6 তলা পর্যন্ত সবগুলো হাঁটা যায়, 6 তলা ভবন। তাহলে সেই ভবনগুলো যে স্কেলে কমিউনিটি তৈরি করতো, আর এখন আমরা যেগুলো কন্ডোমিনিয়াম বা হাই রাইজ ফ্ল্যাট করছি, সেগুলো আমাদের কি করছে, আমাদের আরও বেশি যান্ত্রিকতার দিকে নিয়ে যাচ্ছে। যেটা হয় কি, লিফটের ভেতরে আমরা অনেক মানুষ থেকে কে কারোর সাথে কথা বলি না, কারণ ওইটা ওই এনভায়রনমেন্টটা তৈরি হয় না। এই জন্য আমাদের একটা ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে সবুজ, পানি এবং হিউম্যান, এই স্কেলগুলো নিয়ে আনতে হবে। এই জন্য প্ল্যানিং একটা নতুন অর্ডার, যে হিউম্যান স্কেল প্ল্যানিং। সে প্ল্যানিংটা ওই যেটা বলছিলাম না, আপনি একটা নিজের বাড়ি করলেন অনেক টাকা দিয়ে, শেষ বয়সে আপনি কী করলেন, একটা 10 তলা বিল্ডিং করলেন। আমরা বিল্ডিংটা তো দেখতে চাই, তো আপনি 10 তলা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে যেটা যদি 10-12 ফিট রাস্তার পাশে দেখতে পারবেন বিল্ডিংটা যেটা বানালেন আপনি, আপনারা এই জীবনে দেখা সম্ভব না কি আপনি বানিয়েছেন, ঠিক না? তো স্কেল একটা বড় বিষয়। হ্যাঁ, তো প্ল্যানিংয়ের এই স্কেলের ধারণা থেকে নগরটাকে আমরা মানে বের করে ফেলেছি। প্ল্যানিং আর এখন হিউম্যান স্কেলে দেখা হয় না। আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন খেয়াল করেন, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছি 3, 4, 5 তলা ভবনে যখন ঢুকি, তখন যে ফিল্ডটা হয়, আপনি যেমন মাল্টি স্ট্রিট, এখন তো অনেক বিশ্ববিদ্যালয়ে 12-14 তলা ভবন আছে, দেখবেন দুইটার মধ্যে সম্পূর্ণ ভিন্ন একটা ফিলিংস থাকে, ঠিক না? কেন, ওই যে বিল্ডিংগুলো আপনাকে শেপ করতে থাকে। তাহলে নগর কিভাবে হবে, কমিউনিটি কিভাবে হবে, এই ধারণাগুলো কিন্তু একটা বড় গবেষণালব্ধ বিষয়। এবং এটা আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে, আমি সমাজটাকে কীভাবে বানাচ্ছি। ইভেন সমাজের যখন আমি ইকোনমিক অপরচুনিটি তৈরির কথা বলছি, আপনারা একটা খেয়াল করে দেখেন, আমাদের শহরে যারা নিম্নবিত্তরা থাকে, আমাদের তো অধিকাংশ মানুষই শহরে কিন্তু নিম্নবিত্ত শ্রেণীতে, 50% মতোই কি যারা নিম্নবিত্ত, তাদের মধ্যে অতি নিম্নবিত্ত আছে। তারা শহরে যেই পরিবেশে থাকে, আপনি ইমাজিন করতে পারবেন না যে এটা কোনো মানুষের জীবন হতে পারে না। মানে একটা স্লাম বা স্লাম লাইক এনভায়রনমেন্ট, সেখানে কি কোনো ধরনের কি সুযোগ সুবিধা তো নাই, কোনো ধরনের কি, আমরা যদি বলি যে পর্দারও তো কোনো সুযোগ নাই। পর্দা মিন্স হচ্ছে যে মানে এটা মানে নারী পুরুষের পর্দা না, এমনি তো যে আপনি যে একটা মানে ঘরে থাকেন, আপনার প্রাইভেসির একটা বিষয় আছে না, এটা তো আসলে কোনো ইনহিউম্যান একটা বিষয়। অথচ শহরের এরাই হচ্ছে বাংলাদেশের ইকোনমিক ড্রাইভিং ফোর্স। তাহলে আমাদের যারা ড্রাইভিং ফোর্স, তাদেরকে আমরা মানবেতর জীবনে রেখে আমরা যেই অট্টালিকা বানাচ্ছি, যেই গাড়িতে চড়ছি, এটা কি ইসলামিক হতে পারে? আমি সব প্রশ্ন বাদ দিই, বা এটা কি কোনোভাবে ন্যায্য হতে পারে কিনা? তার মানে কি, এই ব্র্যাকেটটাকে আমরা কি করেছি, আমরা ডেকেছি তোমরা শহরে আসো, তোমার কি হবে, ইনকাম হবে। এবং আমি এই কথাটা এই মানে ন্যারেটিভটা অনেককে আমি বলছি যে আমাদের এই আলোচনাটা করতে হবে। গ্রামের যিনি একটা মহিলা বা পুরুষ, তাকে আমি যখন বলছি তুমি গার্মেন্টসে আসো, তোমার 10,000 টাকা বেতন হবে, 12,000 টাকা বেতন হবে, সে গ্রামে থাকছে, গ্রামে কিন্তু সে মানে ন্যাচারালি পানি পাচ্ছে, বাতাস পাচ্ছে, এনভায়রনমেন্ট পাচ্ছে। কাপড়ে হয়তো একটু কষ্ট হচ্ছে, খাবারও কম বেশি, গ্রামের যেই এনভায়রনমেন্ট সে কম বেশি খেয়ে পরে আছে। তাকে আমি কি করলাম, কিন্তু সে ডিরেক্ট হয়তো মাসে 10,000 টাকা ইনকাম করে না।
কিন্তু তার ইনকামে যে একটা কথা এসেছে, রিজিক কি, রিজিক মানে একটা হচ্ছে ইনকাম, একটা হচ্ছে রিজিক। হ্যাঁ, ইনকাম হতে পারে তার শূন্য, ধরলাম যে সে মাসে হয়তো 1,000 টাকা ইনকাম করে, গ্রামের একটা দরিদ্র পরিবার, তার রিজিকের পরিমাণ কত? সে গ্রামে থেকে সে যে কি পাচ্ছে, ভালো পানি পাচ্ছে, ভালো বাতাস পাচ্ছে, আকাশ দেখতে পাচ্ছে, কমিউনিটির সংস্পর্শ পাচ্ছে, বিপদে আপদে কেউ না কেউ তার পাশে দাঁড়ায়, এইটার পরিমাণ যদি 1 লক্ষ হয়, তার রিজিক হচ্ছে, আমরা ধরলাম যদি কোয়ান্টিফিকেশন করি হচ্ছে 1 লক্ষ। তাকে আমি ডেকে আনছি কোথায়, শহরে একটা গার্মেন্টসে, সেখানে তার যদি রিজিক ওই 10,000 টাকা হলে 10,000 টাকায়, তার সাথে সে কী পাচ্ছে, সে পলিউশন পাচ্ছে, খারাপ পানি পাচ্ছে, খারাপ পানি পেলে তার পেটের অসুখ হবে। সে যদি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, সেই ইন্ডাস্ট্রির অধিকাংশ ইন্ডাস্ট্রি কি, সেখানে ধাতব এলিমেন্ট ইন্ডাস্ট্রির পলিউশন হিসেবে আছে, অনেকগুলো দেখাও যায় না, এয়ার পলিউশন আছে, সেখানে সে ক্যান্সারটা তৈরি করবে বা লাঙ্গের একটা অসুখ তৈরি করবে। তাহলে সে 10,000 টাকা ইনকাম করছে, কিন্তু তার সামগ্রিক যে কোয়ালিটি অফ লাইফ সেটা ভয়ঙ্কর। এবং এই লাইফটাও তার মাত্র 10-12 বছরের সাইকেল। 10-12 বছর সে কর্মক্ষম থাকবে, সে 10-12 হাজার টাকা ইনকাম করে বাড়লে 15-20 হাজার টাকা হবে। 10-15 বছরের পরে সে কিন্তু বোঝা হয়ে যাবে, সে নিজেই কি হেলথের দিক দিয়ে সে কী হবে, বিপন্ন হয়ে যাবে। তাহলে এই যে আমরা শিল্পায়ন বলছি, ইকোনমিক অপরচুনিটি বলছি, এটা কি টেকসই কিনা? বাংলাদেশে আমরা যদি মুসলমান হিসেবে বা মানুষ হিসেবে, আমি আরেকটা মানুষকে যে ধরনের কর্মসংস্থানের সুযোগগুলো নগরগুলোতে তৈরি করছি, এগুলো কিন্তু সাংঘাতিক একটা বিপন্নতা তৈরি করছে। এই বিপন্নতাগুলোকে কিন্তু নিয়ে প্রশ্ন করা হচ্ছে না। এবং আপনি যদি প্রশ্ন করতে চান গার্মেন্টসের যে এই শ্রমিকের সাপ্লাইটা যদি কমে যায়, দেখবেন যে মিডিয়া তারা আপনাকে সাপোর্ট দিবে না। আপনি এই প্রশ্নটা করেন যে গার্মেন্টসে আমি যে শ্রম হিসেবে সস্তা শ্রমটাকে নিয়ে আসছি, তার প্রকৃত কষ্টটা কত, তাকে আমি কী পরিমাণ লাইফ এনে দিচ্ছি নগরের ভেতরে, তার জন্য রাষ্ট্রের কোনো আয়োজন আছে কি না। যে আয়োজনটা আগে যখন শিল্পকল চিনিকলে ছিল, চিনিকলের শ্রমিকের একটা বিশাল এনভায়রনমেন্ট ছিল, সে চিনিকলের শ্রমিক হতে পারে, সেখানে কিন্তু তার সুন্দর রাস্তা, সুন্দর আকাশ, সুন্দর খেলার জায়গা, সে একটা প্রকৃত একটা নেইবারহুডে আছে। সে কাজের ক্ষেত্রে সে চিনিকলের শ্রমিক, তারও তো অফিসার, সে ওই নেইবারহুডে থাকে, উনিও থাকেন, তার একটা কি কমপ্লিট গুড কোয়ালিটি অফ লাইফ ছিল। আর তাদেরকে আমি কি করছি, গার্মেন্টসের খোয়ারে ঢুকাচ্ছি, এবং দিন শেষে তার আগুনে মারা যাচ্ছে গার্মেন্টসের ভেতরে, সেখানে কোনো সেফটি স্ট্যান্ডার্ড নাই, কিছুই নাই। আবার সে বাসায় গিয়ে যাচ্ছে যেটা, সেখানেও কোনো ন্যূনতম সম্মানজনক সৃষ্টির সেরা মানুষ থাকার মতো যেই জায়গা সেটা নেই। তো এই আবাসনটা করার দায়িত্ব কি রাষ্ট্রের ছিল না? এইটার জন্য কি কোনো প্ল্যান হওয়ার দরকার নেই? আপনারা দেখবেন যে এই এত বড় গণ অভ্যুত্থানের পরেও সচিব নিবাসের জন্য 1,000 কোটি টাকার প্রকল্প হয়। ঠিক আছে, একটা সচিব, তাকে 4,000 স্কোয়ার ফিটে বাড়ি দিতে হবে, তার কন্ডোমিনিয়াম তৈরি করতে হবে, তাকে হোটেলের মতো বাড়ি বানিয়ে দিতে হবে, এগুলো পুরো 5 স্টার হোটেল বানানো হচ্ছে না। এই যে ন্যায্যতার জায়গাগুলো, তাহলে প্ল্যানিংয়ের যে কোয়েরিজগুলোর মধ্যে আসে, ন্যায্যতার যে প্রশ্নটা প্ল্যানিং করে, সেই প্ল্যানিংয়ের সাথে রাষ্ট্র সমান তালে চলছে না। রাষ্ট্র রেদার ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কর্পোরেট, রিয়েল এস্টেট, তাদের জন্য আইন পরিবর্তন করে, যেটা আমরা ড্যাব বা ডিটেল এরিয়া প্ল্যানে আমরা ফাইট করতে গিয়ে দেখেছি যে আমরা তো পেশাজীবী, ঠিক না? তো আমরা রাষ্ট্রের টাকায় পড়েছি, আমরা বিনামূল্যে রাষ্ট্রকে পরামর্শ দিচ্ছি, আমাদের পরামর্শের গুরুত্ব কম। রিয়েল এস্টেট সেক্টর যারা মাফিয়া, হ্যাঁ, যাদের মূল টার্গেট হচ্ছে কি প্রফিট ম্যাক্সিমাইজেশন, তার বাইরে কোনো অবজেক্টিভ নাই, সে ব্যবসায়ী, সে ব্যবসা করতে এসেছে, তাদের মধ্যে ভালো ভালো কেউ আছেন, কিন্তু অধিকাংশরই কি মূল টার্গেট হচ্ছে কি, তারা ব্যবসা করবেন, ব্যবসার জন্য রাষ্ট্রের যত ধরনের আইন কানুন সব বদলে দিবেন, তারা ফ্লাড ফ্লো জোন, জলাশয়, জলাধার সব ভরাট করে হাউজিং করবেন, রাষ্ট্র নির্বিকার। কি প্ল্যানিংটাকে রাতের বেলা তারা চেঞ্জ করে ফেলতে পারেন। আপনি প্ল্যান করে বলা আছে এটা সংরক্ষিত ওয়াটার রিটেনশন এলাকা, তারা কি ড্যাব রিভিউ কমিটি নাম দিয়ে এটাকে বদলে দিয়ে বলছে যে এটা এখন থেকে আর সংরক্ষিত জলাধার না, এটা এখন থেকে আবাসন এলাকা হয়েছে। তাহলে এই এলাকার পানিটাকে আপনি কোথায় রিটেন করবেন? পানি রিটেন করতে না পারলেন, তাহলে পানি রিটেন করতে গ্রাউন্ডে যাবে পানিটা, সেই গ্রাউন্ডের ওয়াটার রিচার্জ হলে আপনি পানি তুলতে পারবেন, খেতে পারবেন, গ্রাউন্ডের ওয়াটার রিচার্জ হবে না। তাহলে একটার সাথে এত বেশি ইন্টার কানেক্টেড। তো প্ল্যানিংয়ের ক্ষেত্রে যখন আপনি রাষ্ট্র যখন গ্রেটার পাবলিক ইন্টারেস্টকে ব্যর্থ করে তার নিজস্ব ইন্টারেস্ট, মাফিয়াদের ইন্টারেস্ট, কর্পোরেটদের ইন্টারেস্ট বা অল্প দু একজন ইন্টারেস্টকে প্রাধান্য দিবে, তখন কি হয়, এই দেশে প্ল্যানিংয়ের চর্চা হয় না। এবং এই কারণে দুঃখজনকভাবে বলতে হয় এই দেশে প্ল্যানিংয়ের চর্চা নাই। এই দেশে যেটা হয়, যারা ব্যবসায়ী তারা কি করে, সিন্ডিকেট করে রাষ্ট্রের রাজনীতিবিদদের সাথে। এবং এখন দুর্ভাগ্যজনকভাবে
আমাদের সংসদের 60-70 ভাগই ব্যবসায়ী, তারাই আইন প্রণেতা, নীতি প্রণেতা তারা কী করে, তার ব্যবসার জন্য যেটা ইন্টারেস্ট আছে সেই নীতিটা তৈরি করে, গ্রেটার পাবলিক ইন্টারেস্টের জন্য যেটা হওয়ার কথা সেই নীতিটা করে না। তাহলে এরকম একটা জায়গায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আমাদের প্রত্যাশা ছিল যে এত বড় জুলাই গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্রটা বদলে যাবে। হ্যাঁ, আমাদের প্ল্যানিংয়ের কথা, ওয়েলফেয়ারের কথা, হ্যাঁ, ডেভেলপমেন্টের কথা, যেই জায়গা থেকে ইনসাফ এবং সমতার জায়গা থেকে যেটা হবে, সাম্যের জায়গা থেকে হবে, যেটা রাষ্ট্রের দায়িত্ব, সেটা হচ্ছে না। এবং আমরা দেখছি এই যে নিউ অর্ডার, মানে বাংলাদেশের নতুন অর্ডারেও কি সেই আগের যে পুরাতন যেই সংস্কৃতি সেটাই চলে আসছে, যে ব্যবসায়ী প্রাধান্য পাচ্ছে। হ্যাঁ, আমাদের কালেকটিভ ওয়েলফেয়ারের জন্য যেই ইনক্লুসিভ প্ল্যানিং, হ্যাঁ, সেই প্ল্যানিংটা আসছে না, এবং সেই না আসার কারণেই কিন্তু আমাদের সংকটটা আরও তীব্র। কিন্তু এখন আমাদের কি করতে হবে, এই আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। ইয়াংরা যদি কথা বলা শুরু করে তার রাইটের জায়গা থেকে, হ্যাঁ, এবং এই যে সমতার জায়গা থেকে, যেটা আমরা বলছি নগর মানে নাগরিক, আমি উন্নত চিন্তা করবো, এটা শুধু আমার মানে ইন্ডিভিজুয়াল সেন্টার না, বা শুধু আমার ফ্যামিলি সেন্টার না, আমি কেমন আছি তার চেয়ে গুরুত্বপূর্ণ আমার বন্ধুটা ঠিক আছে কিনা, আমার বন্ধুর বাসাটাও রিলেটিভলি বেটার কিনা, ঠিক আছে, আমারটা তো না হয় আছেই, ঠিক আছে, আর আমারটা খারাপ থাকলে আমার বন্ধু চিন্তা করবে আমারটা খারাপ কেন। এই যে কালেকটিভলি বেড়ে ওঠা, এটার নামই প্ল্যানিং, হ্যাঁ, এটার নামই ডেভেলপমেন্ট। আমি একা ভালো থাকাটাই ভালো না। তাহলে সেই ডেভেলপমেন্ট আমরা করতে পারছি কিনা, আমার যে শিল্প শ্রমিক সে যেই কারখানাতে ঢুকছে সেটা নিরাপদ কিনা, সেটা নিরাপদ না হলে তো আমার অ্যালাউ করার কথা না। এই যে এত লোক মারা গেল, হাজারের উপরে মানুষ মারা গেল, কীভাবে মারা গেল, সেখানে বিল্ডিংটাই হয়েছে জলাধারের উপরে, যেখানে হওয়ার কথা না। সেই বিল্ডিংটা হওয়ার কথা ছিল 6 তলা, সে 6 তলার উপরে আরও কয়েকটা ফ্লোর এক্সট্রা করে ফেলা হয়েছে। সেই বিল্ডিংয়ে যে লোড দেওয়ার কথা ছিল, মেশিনারিজের লোড, সেটা দেওয়ার কথা না, সেটা হচ্ছে একটা কি মৃত্যুর জন্য রেডি একটা বিল্ডিং। এরকম বিল্ডিং কি রানা প্লাজায় কি শেষ? এখন কি ঢাকায় এই মুহূর্তে, বাংলাদেশে এই মুহূর্তে শত শত রানা প্লাজার বিল্ডিং নাই? আছে। তাহলে সেগুলো কেন মনিটর করা হচ্ছে না? কারণটা কি, আমাদের যারা সরকারি কর্মকর্তা তারা মনে করেন তিনি কতটুকু টাকা বের করে নিতে পারবেন, সেটাই হচ্ছে ওনার মূল টার্গেট। উনি যেই কাজটা করছেন, যেই কাজের মাধ্যমে তিনি একটা সরকারি দায়িত্ব পাললে কত যে মানে ভালো, মানে মানুষের দোয়া নেওয়ার যে সুযোগটা আছে, এটা তো ওনারা সেভাবে চিন্তা করেন না, ঠিক আছে। আপনি যদি ইন্সপেক্টর হিসেবে যদি প্রতিটা কারখানায় যদি সেফ এনভায়রনমেন্ট নিশ্চিত করেন, আপনি তো মাসিক বেতনটা পাবেন হালাল, আর তার পাশে আপনার কারণে যতগুলো মানুষের জীবন নিরাপদ হলো, সেটা আপনার জন্য এবং আপনার সন্তানের জন্য সৎকায়ে জারিয়া, সন্তানের জন্য রহমত বরকতের উৎস। আমরা তো সেই চিন্তা করি না, এবং যার ফলে আমাদের এক একটা নগর মৃত্যুকূপ, এক একটা কারখানার মৃত্যুকূপ। আমরা যে বিল্ডিংয়ে থাকি, আপনি যদি কোনো বিল্ডিংয়ে যদি আপনি থাকেন, 14 তলা বিল্ডিংয়ে থাকেন, তাহলে আপনি মনে করবেন যে এখানে যদি আগুন লাগে, আগুন তো লাগতেই পারে। একটা শহরের একটা বিল্ডিংয়ে যেই পরিমাণ মেকানিক্যাল অ্যাপারেটাস থাকে, যে কোনো মুহূর্তে আগুন লাগতে পারে। তাহলে আপনাকে কি এই 14 তলা থেকে কেউ নামাতে পারবে কিনা, কোনো ফায়ার সার্ভিস আছে কিনা? দুঃখজনক হচ্ছে তারা আপনার লাশটা বের করতে পারবে, ঠিক আছে, কিন্তু আপনাকে বের করতে পারবে না। তো এভাবে আমরা একটা অনিরাপদ শহর আমরা তৈরি করছি, ঠিক না? তাহলে এই গল্পগুলো অনেক বড়, এই ক্যানভাসটা। তা আমরা নিশ্চয়ই অন্য সময় সুযোগ পেলে আলাপটা করতে পারবো। আমার মনে হয় একটু আমরা মনে হয় অডিয়েন্সের কাছ থেকে কিছু আমরা পয়েন্ট নিতে পারি, বা তাদের মতামত নিয়ে আমরা সেটার মতো উত্তর দিতে পারি। স্যার, আমরা তো বিভিন্ন সংকট আমাদের দেশে দেখি। আমাদের পানির সংকট আছে, অন্যদিকে আমরা বন্যা জলাবদ্ধতার সংকট দেখি। হাওড়া অঞ্চলে দেখি আমরা ফসলের ঘাটতি হচ্ছে, নাই বললেই চলে। তারপরে আমাদের ঢাকা শহর, মিরপুর, এই অঞ্চলগুলো মোটামুটি পানির নিচে চলে যাচ্ছে, দিন দিন ডুবে যাচ্ছে। অল্প বৃষ্টিতেই আমরা দেখছি যে আমাদের হাঁটার মতো অবস্থা নেই। এর বাইরে দেখা যায় আমাদের জনসংখ্যাও দিন দিন বেড়ে চলছে। তো সেক্ষেত্রে পানির অংশটাও দিন দিন নিচে নেমে যাচ্ছে। আমাদের সামনে ভবিষ্যতে আমরা পানিও খেতে পারবো। এরকম পরিস্থিতিতে আমাদের ভবিষ্যৎ যে শহর বা নগরের কথা বলছি, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের পরিকল্পনা কেমন হবে? এবং আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যখন পরিকল্পনার কথা বলি তখন অনেক বেশি স্ট্রাকচারাল বিষয়গুলোকে আমরা নিয়ে করি। আমি আইনের ছাত্র, তো আমি যেটা ফিল করি যে আমাদের দেশে অনেক আইন আছে, কিন্তু আমরা মানুষকে কন্ট্রোল করতে পারছি না, মূল্যবোধের দিকে নিতে পারছি না। তো আমাদের পরিকল্পনা কেমন হবে, এটা আমার প্রথম প্রশ্ন। এবং এই পরিকল্পনা কিভাবে মানুষকে মূল্যবোধের দিকে নিবে, যাতে আমরা লেস আইন বানিয়েও মানুষকে একটা নিরাপদ শহর উপহার দিতে পারি।
ঠিক আছে, থ্যাংক ইউ, খুবই সুন্দর প্রশ্ন। এক নম্বর হচ্ছে যে আমাদের বড় শহরগুলো বিশেষ করে তার এত জনসংখ্যার ভার নিতে পারছে না, নিতে পারার কথাও ছিল না। তাহলে আমাদের এখন মূল সলিউশনে যেতে হবে, আমাদের অন্যান্য ছোট এবং মাঝারি শহরকে আরও বেশি বিকশিত করতে হবে, এর কোনো বিকল্প নাই। বড় শহরে আমি যত কোটি কোটি টাকার প্রজেক্টও যদি দিই, এই শহরগুলো টিকবে না বা আর তার ভার নিতে পারবে না। এই জন্য আমাদের মূল কনসেন্ট্রেশন হওয়া উচিত মাঝারি শহরগুলো, পৌর এলাকাগুলো, সেখানে কীভাবে আমরা ইকোনমিক অপরচুনিটিগুলো আমরা নিয়ে যেতে পারি এবং বড় শহরের উপরে চাপ কমাতে পারি। এবং চাপ কমানোর জন্য বড় শহরের উপর নিয়ন্ত্রণ দরকার। পৃথিবীর কোনো শহর নিয়ন্ত্রণ ছাড়া বড় হয় না, এবং মানুষ একটা এমন একটা জীব, সে আসলে তার উপর নিয়ন্ত্রণ না আসলে সে যা ইচ্ছা তা করতে চায়। হ্যাঁ, তো এই জন্য মানে আইন যেগুলো আছে সেটা এনফোর্সমেন্টের জন্য রাষ্ট্রের যদি আগ্রহ থাকে, রাষ্ট্রের জন্য সহজ। আগ্রহ না থাকলে পৃথিবীর কোনো আইনের বইয়ে যত আইনই থাকুক কাজ হবে না। আমাদের মূল বেসিক জায়গাটা হচ্ছে রাজনীতি এবং রাষ্ট্রের আগ্রহ, যেটা পরিপূরক। যেটা আমরা বলছিলাম, ব্যবসায়ীরা হয়ে গিয়েছেন আইন প্রণেতা, যার ফলে তো ওই ব্যবসায়ীদের উপর আইনটা প্রয়োগ করা যাচ্ছে না। এখন এই জন্য আইনের শাসন আর বিকেন্দ্রীকৃত উন্নয়ন, নগর উন্নয়ন দরকার। এবং আরেকটা বড় বিষয়, সামনের যে পৃথিবীটা আসছে নতুন অর্ডার, সেখানেও আমার মনে হয় এখন আপনারা যদি জাস্ট খেয়াল করেন, এই যে ইরান যুদ্ধ বা যে যুদ্ধগুলো হয়, যুদ্ধ হলে কিন্তু সবার আগে প্রথম টার্গেট হয় বড় বড় ভবন। এটা কিন্তু সামনের দিনের পৃথিবীতে আমাদের তো সকলভাবে প্রস্তুতি নিতে হবে। তাহলে বড় ভবন করার চেয়ে আপনি যদি মানুষ ছড়িয়ে ছিটিয়ে থাকে, তখন কিন্তু মানুষ বেঁচে যায়। ঠিক আছে, সিকিউরিটি পারপাসেও কিন্তু আপনি এক জায়গায় বিশাল বিশাল ভবন বানানোটা খুব একটা বুদ্ধিমানের মতো কাজ না। ঠিক আছে, সেজন্য আমাদের শহরটা, ঢাকা শহর যদি অকেজো হয়ে যায়, দেশের ইকোনমির অর্ধেক অকেজো, তাহলে আমরা কেন এত বড় একটা জাইজান্টিক শহর বানিয়েছি? এটা আমাদের জন্য ফাংশনাল না। এবং পৃথিবীতে বলা হয় একটা শহরের জনসংখ্যা যদি 50-60 লক্ষ 70 লক্ষ পার হয়ে যায়, শহরটা ডিসফাংশনাল হয়ে যায়। তাহলে আমরা এত বড় শহর না বানিয়ে আমরা যদি আরও 10-15-20 লক্ষের শহর যদি আমরা অনেকগুলো বানাই, হ্যাঁ, যেটা ম্যানেজেবল, মোর ম্যানেজেবল, এবং সেই ইনভেস্টমেন্ট কম লাগে, সেখানে ইকোনমিক অপরচুনিটি হবে, আমার মনে হয় রাষ্ট্রের সেই পলিসিতে যেতে হবে। কিছু বছর আগে আমরা দেখেছি যে ক্যানাডি বছরে অনেক বেশি পরিবেশ দূষণ করে, যেটা হাজারিবাগে ছিল, সেটা হচ্ছে পরিবর্তন করে নিয়ে আসা হয়েছে সাভারে। কিন্তু এখন আবার দেখতেছি প্রতিদিন ভার্সিটি বাসে আসা যাওয়ার কিন্তু ওই রুটটাতে দেখি মানে পর্যায়ে এত বেশি হয়ে গেছে, মানে পুরো একটা এলাকা নষ্ট হয়ে গেছে। তো ওইখান থেকে যেহেতু ট্রান্সফার করা হতো, পরিবেশ দূষণ হয়ে গেল, কিন্তু পরবর্তীতে এই এলাকা দূষিত হয়েছে। তো কিভাবে আমরা আবার কিভাবে সেটা হচ্ছে পরিশোধন করবো, পরিবেশের দূষণ হবে না, নতুন একটা এলাকায় সেটা কিভাবে? আচ্ছা, ধন্যবাদ। যেটা আমাদের ট্যানারিটাকে আমরা ঢাকার হাজারীবাগ থেকে নিয়ে হেমায়তপুরে নিয়ে চলে গেলাম, এবং আরও মজার বিষয়টা শুনলে আপনারা আশ্চর্য হবেন যে হেমায়তপুরটা হচ্ছে রিলেটিভলি আপস্ট্রিম, আর এই যে আমাদের এই যে হাজারীবাগের এদিকে বুড়িগঙ্গা ডাউনস্ট্রিম। আমরা কী করলাম, এখান থেকে ট্যানারিটাকে আপস্ট্রিমে নিয়ে গেলাম। আপস্ট্রিমের সেই মানে বিষাক্ত পানিটা ডাউনস্ট্রিমে আবার বুড়িগঙ্গার সামনে দিয়ে যাবে আর কি। ঠিক আছে, মানে আচ্ছা, এটা একটা পয়েন্ট আর কি। আর মূল বিষয়টা হচ্ছে পৃথিবীর অনেক দেশেই তো ট্যানারি শিল্প আছে, সেই সব দেশে কি চাইলেই কি ট্যানারির যে বর্জ্যটাকে অপরিশোধিত অবস্থায় পাশের নদীতে ফেলা যায় কিনা? পৃথিবীতে কোথাও ফেলা যায় না। মানে আপনি যে পানিটা ইনটেক করেছেন তার চেয়ে খারাপ কোয়ালিটির পানি আউটফলে ফেলতে পারবেন, এটা একদম কমন লজিক আর কি। আপনি যা নিয়েছেন পারলে তার চেয়ে বেটার পানি দিবেন, বা নাহলে সমপরিমাণ একই ধরনের দিবেন। এখন দুর্ভাগ্যজনক, আমরা নিয়েছিলাম একটা প্ল্যান্ড এরিয়া, সেখানে একটা সেন্ট্রাল ইটিপি থাকবে, যতগুলো কারখানাই থাকুক একটা সেন্ট্রাল ইটিপির মাধ্যমে পরিশোধিত হয়ে পানিটা মানে সেফ বা সেটাতে ক্লিন পানিটা আমরা পাশের যে আমাদের নদীতে ফেলবো। এখন এই বেসিক প্রিমিসে পৃথিবীর যে কোনো সভ্য দেশে থাকার কথা, এর বাইরে তো কোনো শিল্প কারখানা অ্যালাউ করার কথা না। কিন্তু আমাদের দেশে কী থাকে, আমাদের দেশে যখনই শুনবেন ইটিপি আছে, যদি থেকে থাকে ইটিপি বন্ধ, ঠিক আছে, ইটিপি নষ্ট, ঠিক আছে। তো এই হচ্ছে গল্পগুলো, এবং সেন্ট্রাল ইটিপির কানেকশনের মধ্যে সবাই নাই। তাহলে এখন কী হচ্ছে, এখন প্রচুর এই ধরনের অপরিশোধিত পানি সেখানে পড়ছে, সেই এলাকাটা নষ্ট হয়ে গেছে, ঠিক না? তাহলে এইটা একটা প্রশ্ন যে আপনি যে কোনো কারখানা যদি পরিবেশ দূষণ করে এবং সেটার মাত্রা যদি এই পরিমাণ হয়, তাহলে এটা তো কোনোভাবেই চলতে দেওয়ার কথা না। এইটা আলটিমেটলি সে যত পরিমাণ ইকোনমিতে অ্যাড করে, তার যদি আপনি এনভায়রনমেন্টাল নেগেটিভ কনসিকুয়েন্স দেখেন, পাবলিক হেলথ কনসিকুয়েন্স দেখেন, তাহলে দেখা যাবে তার ভ্যালু এডিশনের চেয়ে তার কি, হ্যাঁ, তার যে ভ্যালু লস সেটা অনেক বেশি। তাহলে আমাদের কিন্তু সেই ইকোনমিক, আপনারা যারা ইকোনমিক্স পড়েন, এনভায়রনমেন্টাল ইকোনমিক্স পড়েন, হ্যাঁ, আপনারা কিন্তু এই ইকোনমিক্সের এই বিষয়গুলো নিয়ে গবেষণা করবেন যে আমি কী পাচ্ছি আর কী হারাচ্ছি। তাহলে রাষ্ট্রের পলিসি পার্সপেক্টিভে আমি এটাকে অ্যালাউ করতে পারি কিনা। যদি আমি পারি যেটাকে সম্পূর্ণ বিশুদ্ধ করে আমরা সেফ একটা ইন্ডাস্ট্রি করতে পারি, আমরা এটা ক্যারি অন করবো, না করলে আমার সেটা প্রয়োজন নাই। তাহলে এই আলাপগুলো আমাদের প্রয়োজন, হ্যাঁ। এবং দুর্ভাগ্যজনক এই ক্যালকুলেশন তো রাষ্ট্রেরই করার কথা। রাষ্ট্রের যে বিভিন্ন গবেষণা সংস্থা তো তৈরি করেছে,
তো রাষ্ট্রই তো এটা করবে, মানে বেসরকারিভাবে গবেষণা তো এটা ইন এডিশন, কিন্তু রাষ্ট্র এটা করে না। এখন আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের প্রাইভেটলি করে রাষ্ট্রকে বললেও রাষ্ট্র কি কানে তুলা দিয়ে থাকে, ঠিক না? বসবাসযোগ্য শহর কিছু দিককে অগ্রাধিকার কোন দিকগুলো বেশি? আচ্ছা, বসবাসযোগ্য শহর তৈরি করতে গেলে আমাদের সবার প্রথমে খেয়াল করতে হবে যে আপনি যে এলাকাটা ঠিক করছেন, যেখানে সর্বশেষ একটা ডিজাইন পপুলেশন ঠিক করতে হবে, যে কত মানুষের জন্য শহর করছি। আপনি ওই যেটা পূর্বাচল আমরা করেছি 10 লক্ষ লোকের জন্য ডিজাইন করা হয়েছে, এখন যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এখানে 30 লক্ষ লোক হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা দেখছি। তাহলে 10 লক্ষের ডিজাইন দিয়ে আপনি 30 লক্ষ মানুষকে দিতে গেলেই সমস্যা। তাহলে আপনাকে ডিজাইন পপুলেশন ঠিক করা লাগবে। পাশাপাশি আপনার যে প্ল্যানিং একদম কোর কনসেপ্ট যেটা জোনিং, আপনার রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল এবং কোথাও কোথাও মিক্স জোনিংটা ঠিক রাখতে হবে। এই দুইটার এরপরে থার্ড লেয়ারে আপনাকে আপনার ল্যান্ডের যেই সারফেসে যে ডিস্ট্রিবিউশন, গ্রিন, ওয়াটার এবং কনক্রিট বা হার্ড সারফেসে একটা ব্যালেন্স লাগে। আপনার মিনিমাম গ্রিন 25 ভাগ, আপনার ওয়াটার 10-15 ভাগ, তাহলে কি গ্রিন এবং ওয়াটার মিলে 40 ভাগের মতো ডিস্ট্রিবিউশন থাকতে হবে। বাকি 60 ভাগের মধ্যে আপনি 20 ভাগ আপনি রাস্তা রাখবেন, আর 40 ভাগের মধ্যে আপনি বিভিন্ন বিল্ডিংগুলো হবে। এই বেসিকটা যদি কোনো শহরে ঠিক থাকে, আর সাথে যদি ডিজাইন পপুলেশন ঠিক থাকে, তাহলে এই শহরটা 80% ভালো থাকবে, বুঝলেন? তারপরে হচ্ছে যে আপনার গণপরিবহনে গুরুত্ব দেওয়া, ইনক্লুসিভ হাউজিংয়ে গুরুত্ব দেওয়া, রিক্রিয়েশন স্পেস, হ্যাঁ, খেলার মাঠ, পার্ক, ওপেন স্পেসগুলি ডিস্ট্রিবিউট করা, ঠিক আছে? তখন আর ইনফর্মাল মানুষের জন্য হাউজিংয়ের ব্যবস্থা করা, আপনার ট্রেডিশনাল হাউজিংয়ের মধ্যেই থাকবে, তখন বাকিটা এমনি দাঁড়িয়ে যাবে আর, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমরা এখন নদীতে বাঁধ দিচ্ছি, মানে আমরা প্রকৃতিকে আসলে প্রকৃতির সাথে অভিযোগ না করে আমরা প্রকৃতিকে এক প্রকার শত্রু হিসেবে মনে করছি। তো সেখানে আমরা প্রকৃতির সাথে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে আমরা ইগনোর করছি পলিসি তৈরি করার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং যে ফেইলরগুলো আছে সেক্ষেত্রে ফিলোসফিক্যাল ফেইলর বেশি, আপনি যেটা বললেন লেকচারে। তো এক্ষেত্রে আমাদের করণীয় জি। আর স্যারের আমার একটা ছোট্ট অভিমত আছে, সেটা হচ্ছে আমার কিছু ফ্রেন্ড আছে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, তো এদের লাইফটা এরকম যে এরা আসলে পুরোটা রোবট হয়ে গেছে। তো আমার মনে হয় এদের আগে দর্শন সম্পর্কে ধারণা দেওয়া উচিত। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে স্যার, আমাদের কিছু মানে ইসলামিক যেই মডেলগুলো আছে, যেরকম স্পেনের আন্দালুসিয়া, কর্ডোবা, তারপরে মুঘল যেই সিটিগুলো ছিল আমাদের, আমরা সেই মডেলগুলোকে কি আমাদের আধুনিক যুগের যে পলিসি সেগুলোর সাথে ইন্টিগ্রেট করতে পারি কিনা কোনোভাবে। আর তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে এখন মানে এই যে নগরগুলোর যে ডিজাস্টার, এগুলো তো আমাদের পলিসির কারণেই হচ্ছে। তো আমরা যদি নতুন কোনো পলিসি দিও, সেটাকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করব? কারণ আমাদের যে গভটের পাশাপাশি কিছু নন স্টেট অ্যাক্টর আছে, যেরকম সিন্ডিকেট টাইপ বা গোপন সংস্থা টাইপ, যারা কিনা পলিসিগুলোকে রান করতে দেয় না। তো আমরা কিভাবে হ্যান্ডেল করব? আচ্ছা, 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা খুবই পারফেক্টলি, যেটা আমি ধন্যবাদ দিব যে আপনি আইনের ছাত্র বুঝতে পেরেছেন যে লিভিং উইথ নেচার ইজ দি বেস্ট সলিউশন সব ক্ষেত্রেই। হ্যাঁ, আপনি পানিকে বাদ দিয়ে আটকাতে পারবেন না, বাদ দিয়েছেন মানে তার মানে পানিটা অন্য দিক দিয়ে বের হবে। তার তো ফোর্স, ন্যাচারাল ফোর্স, তাকে আপনি তো থামিয়ে দিতে পারছেন না, তাকে হাওয়া করে দেওয়া যাচ্ছে না। এই জন্যই আমাদের উপমহাদেশে, বিশেষ করে আমাদের এই ডেল্টায় বাংলাদেশে আমরা এই বড় বড় ডিজাস্টার করেছি, যে আমরা পানিটাকে আটকে দেওয়ার চেষ্টা করেছি। আমরা প্রথম বড় ভুল করেছিলাম রেল লাইন বানাতে গিয়ে বাংলাদেশের যে ন্যাচারাল যে পানির ফ্লোটাকে আমরা বাধা দিয়েছি। পরবর্তীতে নেদারল্যান্ড এবং অন্যান্য অনেক বিদেশি সংস্থা, এর মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকও ছিল, তাদের প্রস্তাবনায় কি আমরা বিভিন্ন শহরে বা বিভিন্ন নদীতে আমরা বড় বড় ড্যাম দিয়েছি, বাঁধ দিয়েছি, এবং আলটিমেটলি এবং দেখেন ঢাকার চারপাশে আমরা বাঁধ দিয়ে কী করেছি, ঢাকাকে যে বাউল শেপ দিয়েছি, ঢাকার পানি বের হতে পারে না, ঢুকতে পারে না, এবং আমাদের পাম্প আউট করতে হয়। মানে ঢাকার মতো শহর যেখানে এতগুলো নদী আছে, এতগুলো খাল আছে, সেই শহরে আমাদেরকে পাম্প আউট করতে হয়, এবং আমরা অনেক সময় শুনি যে পাম্প আউট করে যে মেশিনটা নষ্ট, তাই পাম্প আউট করা যাচ্ছে না, এবং এই কারণে জলাবদ্ধতা। তাহলে আমাদের যে আশীর্বাদটা ছিল, সেই আশীর্বাদটাকে আমরা ধ্বংস করেছি। এখান থেকে বড় শিক্ষা, ইভেন ফর দি কেস অফ হাওড়ের ক্ষেত্রেও আমাদের এই যে লিভিং উইথ নেচারটাই সলিউশন, মানে এটা আজকের জন্য সত্য, 100 বছর পরের জন্য সত্য। তাহলে এইটাকে আমাদের মূল প্ল্যানিং ফিলোসফি, এবং যেটা আপনি রাইটলি বলেছেন, এটা দুর্ভাগ্যজনক যে অনেক ক্ষেত্রে গুড ইঞ্জিনিয়ার্স আছে, গুড আর্কিটেক্টস আছে, কিন্তু ট্রেডিশনালি প্রচুর ইঞ্জিনিয়ার আছে যারা সকল কিছুর মধ্যে ইঞ্জিনিয়ারিং সলিউশনটাকে প্রাধান্য দেয়। হ্যাঁ, যে আমি বাদ দিয়ে দিলাম, পানি আটকে দিলাম, পরে পাম্প আউট করে দিব, সবগুলোর ক্ষেত্রেই কস্ট ইনভলভমেন্ট, ঠিক আছে, কস্টের ক্ষেত্রে অনেকের আগ্রহ থাকে। তাহলে এই ইঞ্জিনিয়ারিং সলিউশনস এইটা আসলে কাজ করবে না, বিশেষ করে যখন আমাদের মতো বৃষ্টিপাত প্রবণ
দেশের জন্য। আমরা যদি মরুভূমি হতাম, পানি নেই, তাহলে আরেক কথা ছিল। তাহলে ন্যাচারাল সলিউশনস, এবং ঠিক একই কারণে মানুষের সকল সমস্যার ন্যাচারাল সলিউশন খুঁজতে হবে। মানে ওই যে আপনি ওই যে আকাশ না দেখে যে মানুষ তৈরি করবেন, সে মানুষ হবে না, ঠিক আছে? আপনাকে আকাশ দেখতে হবে, সবুজ দেখতে হবে। ঠিক তেমনি এই আমাদের হাউজিংয়ের ক্ষেত্রে আগে যেটা গ্রামীণ হাউজিংগুলো ছিল, সেগুলো কী থাকতো, বন্যার লেভেলকে মাথায় রেখে আমাদের বাড়ির যেই প্লিন্থ লেভেলটা তৈরি করা হতো, বা মাটি ফেলে বাড়িগুলো উঁচু করা হতো। কেন আমাদের গ্রামের বাড়িগুলো উঁচু কেন ছিল? বন্যা থেকে বাঁচার জন্য। হ্যাঁ, তারা যে বন্যার লেভেল, এটা আমার বাড়িটা করতে গেলে বন্যার উপরে হবে, আবার সেই বাড়িটা করার জন্য হয়তো পাশে পুকুর খনন করে সেই বাড়িটা করা হচ্ছে। তাহলে নেচারের সাথে অ্যাডাপ্ট করার যেই আমাদের যে সিস্টেমটা, এটাকে ভাঙবার কোনো সুযোগ নাই। এবং এই কারণে আমাদের নতুন যে রাস্তাঘাটগুলো করব, আমরা প্রচুর রাস্তা করেছি। যেমন হাওড়ের মধ্যে বুক টেনে আমরা যে ইটনা মিঠামইন অষ্টগ্রামে আমরা অল ওয়েদার সড়ক করেছি, পুরো পানি প্রবাহকে বন্ধ করে দিয়ে, ঠিক না? এভাবে বন্ধ করে দেওয়া যায় না। বন্ধ করে দিলে তার একটা কনসিকুয়েন্স থাকবেই। এইটা ইমিডিয়েট হতে পারে, কয়েক বছর পরে আসতে পারে এটা। আর পরে যেটা আপনি বলছিলেন যে নন গভর্নমেন্ট অ্যাক্টর এবং গভর্নমেন্ট অ্যাক্টর যারা আছে, আসলে আইনের প্রয়োগ যদি না করতে পারি, তাহলে আপনাকে মেনে নিতে হবে আইদার আপনি এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবেন যারা আইন প্রয়োগ করে, নাহলে আপনাকে এইভাবেই বলে না, গলে পচে মরতে হবে, ঠিক আছে? কেন শাসক যদি খারাপ হয়, তাহলে আপনার এটা দুর্ভাগ্য। হ্যাঁ, এবং আপনাকে আইদার ইউ চেঞ্জ ইউ রুলার, অথবা ইউ রুল বাই দ্যাট সিস্টেম, ঠিক আছে? তাহলে এই জন্যই তো পৃথিবীতে আমরা কার দ্বারা শাসিত হব, হ্যাঁ, সেটা সিলেক্ট করার জন্য জনগণের রাইটটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন জনগণ যদি তার রাইট প্রয়োগ না করে এবং জনগণ যদি মেনে নেয় তার শাসক প্রকৃতভাবে শাসন করছে না, তখন আপনি যতই আইন কানুন তৈরি করেন, কোনো আইন কাজে দিবে না এবং কখনো দেয় নাই, ঠিক আছে? এই জন্য আমাদেরকে যে কোনো জায়গাতেই আমরা যেই লেভেলেই আছি, আমাদেরকে কোয়েশ্চেন করতে হবে যে কেন ভায়োলেশন হচ্ছে। রাষ্ট্রের দিকে যে জুড়াই শিক্ষা, আপনি রাষ্ট্র তো আমার রাষ্ট্র তো কোনো আলাদা কোনো পাওয়ার নেই, সে আমার চেয়ে পাওয়ারফুল না, ঠিক আছে? হ্যাঁ, তাকে আমি একটা দায়িত্ব দিয়েছি, ইফ হি ফেস, সে সরে যাবে, ঠিক আছে? আমার চেয়ে তার শক্তি বেশি হওয়ার কোনো সুযোগ নাই। এটাই তো তারুণ্যের শক্তি। হ্যাঁ, এটাই আমরা যেটা দেখেছি, জুলাই বলি, মুক্তিযুদ্ধ বলি, জায়গাটা তো সেইটা অনুপ্রেরণা। তুমি অপারেশনকে আমরা কি করব না, কখনই আমরা কি কেয়ার করি না আমরা। হ্যাঁ, আমরা চাই যে যারা রুলার হবে তারা আমাদের চেয়ে উন্নত চিন্তার হবে, উন্নত দর্শনের হবে, তারাই সে কারণে রুলার। সে যদি ফেল করে, সে যদি ব্যবসায়ী সিন্ডিকেটের হয়ে কথা বলে কাজ করে, তাহলে ব্যবসায়ী সিন্ডিকেটকেও কোয়েশ্চেন করতে হবে। যেমন কি বিস্ময়কর, সাম্প্রতিক দেখেন এই যে আমাদের অবস্থাটা কত সঙ্গীন। সাম্প্রতিক যে একটা ওই যে আপনার খবরে দেখে থাকবেন যে বসুন্ধরা সিটি কর্পোরেশনের ভেতরে ঢুকবে কি ঢুকবে না, আপনারা খেয়াল করেছেন কি না? হ্যাঁ, তাহলে আপনার তো বাই ডিফল্ট যে কোনো হাউজিং, এটা এক্সওয়াইজেড যেটাই হোক, সে তো সিটি কর্পোরেশনের আইনে তাকে ঢুকবেই। সেটা এতদিন যে সে ছিল না, কেন ছিল না, সেটাই তো বিস্ময়কর, ঠিক না? তো রাষ্ট্রের মধ্যে তো আপনি আরেকটা রাষ্ট্র তৈরি করতে পারেন না, ঠিক আছে? এটাকে অ্যালাউ করার কোনো সুযোগ নাই, এটা একটা বেসিক নর্মস। এই জন্য আমরা চাই যে রুল অফ ল যেখানে যেটা আছে সেটা সেখানে চলবে, এবং যদি রুলাররা সেটা করতে ব্যর্থ হয়, তাকে সরে যেতে হবে, এর বাইরে কোনো প্রশ্ন নেই। এবং যারা তার চেয়ে উন্নত রুলার, তাদেরকেই আমাদেরকেই শাসক হিসেবে আমরা মেনে নিব। বাংলাদেশ নিয়ে আলাপ করতে গেলে একটা বিষয় সামনে এসেছে, হচ্ছে বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এটা শিল্পায়ন প্রজেক্ট নির্ভরদের দেশ। তো আপনি তো রাষ্ট্রের বিভিন্ন বড় বড় প্রজেক্টে কাজ করেছেন, এই সম্পর্কে আপনার বেশ অভিজ্ঞতা। তো আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও শিল্পায়নের দৃষ্টিতে কোনো অগ্রসর ভূমিকা পালন করার ক্ষেত্রে, যেমন ভারী নিজস্ব ইন্ডাস্ট্রি যেগুলো, যেমন হচ্ছে অস্ত্রের ফ্যাক্টরি, যেটা তারপরে হচ্ছে গাড়ির ফ্যাক্টরি, বিমান ফ্যাক্টরি, এটা আমরা তৈরি করতে পারবো কিনা, বা এটা বাংলাদেশের পক্ষে আদৌ সম্ভব কিনা, নাকি এটা বিশেষ নিছক কল্পনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমান জিও পলিটিক্যাল যে কনটেক্সট গ্লোবালি চলছে, এই ক্ষেত্রে আমাদের দুটা জিনিসের মধ্যে ব্যালেন্স করতে হবে। একটা হচ্ছে কৃষি বা খাদ্যপণ্যের যেন আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি, কেননা কোনো গ্লোবাল ক্রাইসিস, কোনো ওয়ার ক্রাইসিস হতে পারে, কোনো প্যান্ডেমিক ক্রাইসিস হতে পারে। তাহলে কি আমরা 20 কোটি লোক, আমরা কিন্তু এত লোকের দেশ, আমরা বাইরে থেকে খাবার সাপ্লাই বন্ধ হয়ে গেলে আমাদের চলবে না। তার আমাদের আমাদের খাদ্যের পণ্যের একটা নিজস্ব স্বয়ংসম্পূর্ণতা লাগবে। পাশাপাশি শিল্পের ক্ষেত্রে আমাদের অতি নির্ভরতা আমাদের জন্য বিপন্নতা ইতিমধ্যে ডেকে নিয়ে এসেছে, এবং এটাকে বাড়তে দেওয়ার কোনো সুযোগ নাই। যদি জাস্ট রিলেট করি আপনাদের, যে দেখেন আমাদের যে তেল আমদানি করি, অপরিশোধিত তেল, সেটা পরিশোধন করার একমাত্র শিল্প কারখানা হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, যেটার আমরা সেই অর্থে আপগ্রেডেশন করি নাই, আর নতুন কোনো রিফাইনারি তৈরি করি নাই। তাহলে এখন আমরা চড়া দামে অন্য জায়গা থেকে রিফাইন্ড ওয়েল কেনার চেয়ে এটা তো খুবই সহজ ছিল
যে আমরা নিজেরা আরও রিফাইনারি তৈরি করবো যেন আমরা নিজেরাই পরিশোধন করতে পারি। অথচ বিস্ময়কর, আমরা সৌদি আরবের একটা কোম্পানি তারা অফার করেছিল তারা এখানে ইনভেস্টমেন্ট করে রিফাইনারি তৈরি করে দেবে, আমরা সেটাকে ডিনাই করেছি। মানে কত বড় বোকার দেশ হতে পারলে, ঠিক আছে, তাহলে কি আমরা নিজের ভালোটা বুঝি না? তাহলে এরকম প্রতিটা ক্ষেত্রে আমরা তো আমদানি নির্ভর, আমাদের কি মেধা আছে, আমাদের তরুণদের মেধা আছে, তারা সারা পৃথিবীতে যেখানেই যায় তারা কি, তারা তাদের মেধা সাক্ষ্য রাখছে। আমাদের উর্বর মাটি আছে, পানি আছে। তাহলে শিল্প কারখানা, এই যুগে শিল্প কারখানা চাইলে, ভালো ইনভেস্টর খুঁজলে এই শিল্প কারখানা করাটা আমাদের দেশে সহজ, যেটা আমরা প্রমাণ করেছি। বাংলাদেশে ফার্মাসিউটিক্যালস, যেটা আমাদের আজ থেকে 30-40 বছর আগে গেলে আমাদের কিছুই ছিল না, এখন আমরা নিজেরা তো স্বয়ংসম্পূর্ণ ওই অর্থে, এবং আমরা রপ্তানি করি। তাহলে ফার্মাসিউটিক্যালসের মতো শিল্প যদি আমরা মানে আমরা এখানে এত এগিয়ে যেতে পারি, তাহলে আমরা কোন শিল্পে পারবো না? সব শিল্পেই পারবো। সুতরাং আমাদের জন্য সেই ধরনের রাষ্ট্রীয় প্ল্যান দরকার। কেন খেয়াল রাখতে হবে আমাদের সেটা তৈরি করতে গেলে আমরা এনভায়রনমেন্টাল কনসিডারেশনস করে রাইট জোনিংটা করতে পারি, যেখানে করলে যেটা উপযুক্ত হবে। এমন না যে আমাদের ল্যান্ড নাই, কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক ল্যান্ড নাই, কিন্তু করতে গেলে আমাদের সবসময় আমরা কোথায় চলে যাই? আমরা যেটা আমরা চিটাগাঙে যেটা করেছি, চিটাগাঙে আমরা ইজেড বানাতে গিয়ে আমরা অভয়ারণ্য ধ্বংস করছি। আমাদের সবসময় সিলেকশন হয় ব্যাড সিলেকশন। অথচ রেদার আমাদের প্রচুর ল্যান্ড আছে, আমরা অবশ্যই ট্রেড অফ আছে। আমরা কৃষি জমি নষ্ট করবো, সেটাকে 1 ফসলি নষ্ট করবো না 3 ফসলি? আমি কৃষি জমি নষ্ট না করে আমি অভয়ারণ্য গিয়ে শিল্প কারখানা করবো কিনা, ঠিক না? তাহলে এই জন্য আমাদের ট্রেড অফ আছে, কিন্তু আমরা শিল্প কারখানা এগিয়ে যেতেই হবে, নাহলে আমাদের মানে এত টাকা দিয়ে বাইরে থেকে আমাদের শিল্প নির্ভরতা আমাদের দেশের পক্ষে এটা অ্যালাউ করার সুযোগ নাই। আজ এটা একটা প্রশ্ন করেছেন ভালো, যে আমরা শিল্প নির্ভরতার পাশাপাশি আমাদের যে সামরিক দিক দিয়ে আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। এবং ইরানের মতো অবরুদ্ধ দেশ, তারা যদি এত এগিয়ে যেতে পারে, তাহলে আমরা ইরানের চেয়ে মানে ডাবল পপুলেশন নিয়ে, তাহলে কেন আমরা পারবো না? ঠিক না? আমাদের পপুলেশন তো জনশক্তি, আসলেই জনশক্তি। এই জনশক্তিকে আমরা কাজে লাগানোর জন্য আমরা সেই পরিকল্পনাটাই করতে পারছি না। আমরা সবসময় কী করি, মনে করি যে আমরা দুর্বল, বিপন্ন। কখনই বিপন্ন না। এই যুগে চাইলে আপনি যদি সঠিক যোগাযোগ করতে পারেন, ইনভেস্টমেন্ট আনতে পারেন, বাংলাদেশে সকল ধরনের শিল্প কারখানা করা সম্ভব। আমার প্রশ্নটা খুব সংক্ষেপে, শিল্পায়নটা আসলে কোন দিকে করলে ভালো হয়? নদী বিদ্যুৎ যে অঞ্চলগুলো আছে ওই জায়গায় ভালো হয়, নাকি যে উত্তর অঞ্চল নদী কম থাকে ওই এলাকায় করলে? আসলে আমাদের তো টপোগ্রাফিটা বিভিন্ন এলাকায় ডিফারেন্ট, যে এলাকার জন্য যেটা স্যুট করে, ঠিক আছে? শিল্পের তো ক্যাটাগরি থাকে, হেভি ইন্ডাস্ট্রি, আবার কৃষি নির্ভর শিল্প কারখানা আছে। আমাদের এই জন্য সারা বাংলাদেশের স্পেশাল প্ল্যানিংয়ের কথা আমরা বলছি। দেশে অলরেডি সরকার একটা আইন করেছে, স্পেশাল প্ল্যানিং অ্যাক্ট। হ্যাঁ, সেই আইন অনুযায়ী দেশের কোন এলাকাতে কোন ধরনের ইকোনমিক ডেভেলপমেন্টগুলো সুইটেবল হবে, তার সরকারের একটা প্ল্যান তৈরি করার কথা। এটা এতদিন দুর্ভাগ্যজনক, দেশের 55 বছর পার হয়েছে, আমাদের সেই প্ল্যানটাই নাই যে সারা বাংলাদেশের জন্য কোন এলাকার জন্য কী ধরনের মাটি এবং কী ধরনের সম্ভাবনা আছে, সেটা সাজানো দরকার ছিল। সেটা সাজাতে আমরা পারিনি, এটা ব্যর্থতা। বিলম্বে হলেও আমরা আইনটা করেছি, এখন প্ল্যানটা করতেও আরও দেখা যাবে 5 বছর চলে যাবে। যাই হোক, কিছু একটা হোক, কিন্তু আমাদের জন্য এলাকা ভিত্তিক আমাদের পরিকল্পনা লাগবে। নিশ্চয়ই সকল এলাকাতে সব কিছু করা যাবে না, কিন্তু দেশের ভিশন তো থাকতে হবে। সেই ভিশনের মধ্যে যদি অনেক কিছু মিসিং থাকে, তাহলে আরও 30 বছর পরে আলাপটা করতে হবে যে আমার এত কিছু এখনো বাকি, ঠিক না? আমরা জানি বাংলাদেশের শিল্পায়নের বড় একটি ভিত্তি হলো স্বল্পবেতনের শ্রমিকরা। আমরা দেখতে পাই যে গার্মেন্ট যে সকল শ্রমিকরা আছে তারা কম বেতনে চাকরি করে, এমনকি তারা ঠিকঠাক চিকিৎসা পায় না, তাদের বস্তিতে থাকে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যারা গার্মেন্টস মালিক আছে, তারা তাদের পরিবার সঙ্গে তারা উন্নত জীবন যাপন, বিলাসবহুল জীবন যাপন করে। এই যে গার্মেন্টস শ্রমিক ও মালিকের সাথে যে বিষয়টা বৈষম্য, আমার চোখে পড়ে, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, থ্যাংক ইউ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা ইকোনমিক্সে যারা পড়েছি তারা মূলত জানি ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ঠিক না? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, কস্ট, হ্যাঁ, বা এন্টারপ্রিনারশিপ। তাহলে ফ্যাক্টরস অফ প্রোডাকশনে যে কোনো শিল্প পণ্য উৎপাদিত হতে গেলে ল্যান্ডের ভূমিকা আছে, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রিনারশিপ সব আছে। এখন দেখা যাচ্ছে আমাদের শিল্প মালিকরা তারা এমন প্রফিট করে যে একটা শিল্প মালিক তিনি কারখানা শুরু করার দেখবেন যে 3-4 বছরের মধ্যে আরও 2-3টা নতুন শিল্প কারখানা হচ্ছে, আর সে বেতন দিতে পারছে না শিল্প কারখানার, বা আমাদের কারখানার শ্রমিকদের যে বেতন দেয় সেটা দিয়ে তার ন্যূনতম জীবনযাপন করার কোনো সুযোগ নেই। পৃথিবীতে একটা বিষয় আছে যে ব্যবসার একটা এথিক্যাল স্ট্যান্স পয়েন্ট থাকে। আপনি একটা ব্যবসায় ইনভেস্ট করলেন, সর্বোচ্চ কত টাকা মানে বিক্রি করলে সেটা এথিক্যাল। ধরেন আমি এটা 20 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, এখন এটা দিয়ে কিনে আমি যদি 40 টাকায় বিক্রি করি, আমার 100% লাভ হবে, ঠিক আছে? তো এখন আমি যদি এটা দিয়ে বলি যে অনেক সময় সংকট হয় না, পানির সংকট, কোথাও গাড়ি আটকে গেছে, পানি নাই, আমি এটা 100 টাকায় বিক্রি করলাম, 20 টাকা কিনে 100 টাকায় বিক্রি করলাম, আমার লাভ হলো 80 টাকা।
আমরা তো ইসলামে একটা জিনিস পড়ি, ব্যবসা হালাল। তো এই 80 টাকা কি আমার হালাল হলো কিনা আপনাদের কি মনে হয়? তার মানে কি সব কিছুর কি একটা লাইন আছে, ফাইন লাইন আছে। এবং যেটা বলা হয় যে কোনো ব্যবসায় 10-15% মানে প্রফিট মানে ফাইন, কিন্তু এটা যদি আপনি 30%, 50, 60, 100, 200% লাভ করেন, এটা তো ব্যবসা না। এবং এটাকে কন্ট্রোল করার জন্যই তো পৃথিবীর যত দেশ উন্নত হয়েছে। আমরা তো নাম শুনেছি যে এটা সোশ্যালিস্ট কান্ট্রি, ডেমোক্রেটিক কান্ট্রি, এরপরে একটা নাম শুনে ওয়েলফেয়ার কান্ট্রি, কল্যাণ রাষ্ট্র। কিছু কিছু রাষ্ট্র তারা বলে আমরা কল্যাণ রাষ্ট্র, হ্যাঁ, যেমন আপনার স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলা কল্যাণ রাষ্ট্র। তারা প্রতিটা ক্ষেত্রে তারা পলিসি আছে যে আপনি এটা কিনলে এটা সর্বোচ্চ কত টাকা বিক্রি করতে, এটা পলিসি আছে, আপনি চাইলেই বিক্রি করতে পারবেন না। অর্থাৎ কল্যাণ রাষ্ট্রের প্রতিটা জিনিস পাই হিসেব করা হয়। অর্থাৎ আমার রাষ্ট্রের দায়িত্ব ওই জায়গাটাই, ঠিক আছে। ওই জায়গাতে যদি যান তাহলে আপনার গার্মেন্টস মালিকের শুধু গার্মেন্টস না, সেই গার্মেন্টসের দায়িত্বের একটা অংশ থাকবে, তিনি যাকে আনছেন বা বাইরে যে কোনো সভ্য দেশে আপনি একটা ইন্ডাস্ট্রি চাইলেই খুলতে পারবেন না। খুললে প্রথম রাষ্ট্র এসে জিজ্ঞেস করবে আপনার ইন্ডাস্ট্রিতে 500 লোক কাজ করবে, তার হাউজিং কোথায়, সবার আগে জিজ্ঞেস করবে। তখন আপনাকে প্রমাণ করতে হবে যে তার হাউজিং, বলতে হবে যে এই এলাকাতে 500টা ইউনিট ফাঁকা আছে, এই এলাকার হাউজিং, প্রাইভেট হাউজিং। আর যদি না থাকে বলবো, যদি না থাকে আপনি কীভাবে এটা করবেন, তাহলে আপনি তৈরি করেন 500টা হাউজিং ইউনিট। এটা প্রতিটা প্রশ্ন এভাবেই করা হয়। রাষ্ট্র একটা বিশাল জিনিস, মানে সৃষ্টিকর্তা বলা না, সৃষ্টিকর্তা যেহেতু পৃথিবীতে এসে গভর্ন করেন না, রাষ্ট্রের জায়গাটা কিন্তু সেই ইকুইটির জায়গা থেকে রাষ্ট্রের কাজ। তবে রাষ্ট্রে যারা আপনারা রাজনীতি করতে চান, আপনাকে ওই জায়গায় ভাবতে হবে যে মানুষের জন্য কীভাবে চিন্তা করা যায়, ঠিক আছে, কীভাবে চিন্তা করলে হবে। তো ওই জায়গাতে গেলে আপনার এমন অনেক গার্মেন্টস আছে, অনেক ইন্ডাস্ট্রি আছে, এটা শুরুই করতে পারবে না। কেন শুরু করলেই পুরো সে একটা আনফেয়ার সাইকেল তৈরি করবে। আর এই সাইকেল একমাত্র সেই লাভবান হবে, আর এর সাথে সংযুক্ত সবাই অ্যাপারেন্টলি লাভবান হতে পারে। বলতে পারেন যে সে দরিদ্র ছিল, তাকে এমপ্লয়মেন্ট দিয়েছি, ইন দি লং রান সে নিজেও বোঝা হবে, তার পরিবারের জন্য বোঝা হবে, ঠিক আছে। জি স্যার, আমার দুইটা প্রশ্ন। প্রথম হলো যে বাংলাদেশে মানুষের জীবনে ধর্মীয় বিশ্বাস কিংবা মোরালিটির প্রভাব অনেক বেশি থাকলেও বিদেশের দেশের ক্ষেত্রে দেখি আমরা ওদের ভিতরে মোটেও কোনো মোরালিটি তেমন প্রভাব নাই, কিন্তু ওদের আইনের অনুশাসন 100% আছে। তো সেক্ষেত্রে ওদের কি এমন সিস্টেম যেখানে ওদেরকে সেটা প্রভাবিত করে কিংবা উদ্বুদ্ধ করে কিংবা বাধ্য করে যে স্রষ্টায় বিশ্বাস না করে হলেও আমি মানুষের আমার দায়িত্বটা পালন করবো কিংবা মানুষের কল্যাণ করবো। আর দ্বিতীয় কথা হলো, আমরা যে সমাধান বিষয়ের কথা আলোচনা করছি, আসলে আমরা যারা এগুলো আলোচনা করছি বা চিন্তা করি, দেখা যাবে আমাদের কোনো পাওয়ার নাই, আর যাদের পাওয়ার আছে তারা এগুলো চিন্তা করে না। তো এই দুইটা জিনিসের সমন্বয় কিংবা আমি আমার জায়গা থেকে কতটুকু কাজ করলে সেটা মনে হবে যে আমি আমার দায়িত্বটা পালন করেছি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে। জি, ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা হচ্ছে যে মানুষ যখন ছোটোবেলা থেকে বড় হয়, বড় হওয়ার মধ্যেই তো সে এনভায়রনমেন্ট, রাষ্ট্র, সমাজ থেকে দেখে সে শিখে তাকে কী করতে হবে না হবে। তো এটা তো একটা ইনিশিয়াল প্রক্রিয়া। বিশ্বের অনেক দেশেই, মানে আমি যদি ধরে নিই যে সেই শহরটা রুল অফ ল দিয়ে চলে, সে ছোটোবেলা থেকেই জানে তাকে চলতে হবে, হ্যাঁ, তার মানে তার ভেতরে এটা আছে। কিন্তু এটা তাহলে তৈরি হয় কীভাবে, যা যখন ছিল না তখন কীভাবে তৈরি হয়েছে? একটাই বিষয় হচ্ছে যে কি, রাষ্ট্রের এনফোর্সমেন্ট। এবং বিশ্বের, মানে যেটা বলা হয় যে আমেরিকার মতো দেশে যদি 1 ঘন্টা কারেন্ট না থাকে নৈরাজ্য হয়ে যায়। কেন নৈরাজ্য হয়ে যায়? তখন ক্রাইম বেড়ে যায়। আমেরিকার উদাহরণ দিচ্ছি, কেন বেড়ে যায়? অন্ধকারে তারা অনেক ক্রাইম করে। এখন রাষ্ট্র যদি, যেমন আপনি যদি মিডল ইস্টে ধরেন দুবাইয়ে গেলেন বা সৌদি আরবে গেলেন, দেখবেন যে কোনো গাড়ি সে অবৈধ পার্কিং করবে না। এবং একটা গাড়ি অবৈধ পার্ক থাকে না করার জন্য সে দরকারে 15 মিনিট ড্রাইভ করে সে একটা সেফ লোকেশনে, সেফ পার্কিংয়ে, যেখানে সে অ্যালাউড পার্কিং করে সেখানে নিবে। কারণটা কি? সে জানে সে অবৈধ পার্কিংয়ের জরিমানা বাংলাদেশের টাকায় ধরেন 25,000 টাকা। সে তখন সেই টাকার ভয়ে সে নাথিং এলস, সে জানে যে মাত্র অবৈধ পার্কিং করবে, এটা অটোমেটিক্যালি নোটেড হবে, হ্যাঁ, সেখানে ডিজিটাল সার্ভিলেন্স আছে, তার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক 25,000 টাকা কেটে নেবে। সেই 25,000 টাকার জন্য সে 10 মিনিট ঘুরতে রাজি আছে। তার মানে রুল অফ ল যখন মানুষ জানে তাকে, মানে বাধ্য, তাকে না করলে পেনাল্টি হবে, মানুষ অদ্ভুত জীব, সে মানে আইনের ভয়ে সে কাজটা করে। আর এটা করতে করতে যখন একটা সোসাইটিতে আমরা সবাই যখন দেখি যে না, আমাকে আইনের বাইরে গেলে পেনাল্টিও আছে, আবার আমিও ধীরে ধীরে আইনে শিখছি, মানুষ তখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়। এটা একটা জার্নি, এটা একদিনে হবে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা যখন এই ধরনের ট্রাফিক রুলের কথা যদি বলি, রুল অফ লয়ের কথা বলি, সবার আগে আইন ভাঙে দেয় পুলিশের গাড়ি উল্টা যাচ্ছে। মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের গাড়ি, আমাদের ছাত্ররা হাত দিয়ে উল্টা দিয়ে সরিয়ে যাচ্ছে, হ্যাঁ, যে বিশ্ববিদ্যালয়ের গাড়ি উল্টা দিয়ে সে চলে যাচ্ছে। আবার কেউ যদি বলে সে আবার মানে লাঠি দিয়ে বাড়িয়ে দেয় আমাদের ছাত্ররা। মানে দুর্ভাগ্যজনক, ঠিক না? মানে একে তো হচ্ছে আমি উল্টা দিকে যাচ্ছি, একটু বিনত হয়ে যাই যে আমার তারা আছে, আমাদের, হ্যাঁ, ছাত্রদের পরীক্ষা আছে, এটা না, আমাদের মানে বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমি মারবো, আমাকে কেন আটকাচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের গাড়ি। তাহলে এইভাবে হবে না, বরঞ্চ এদের উপর থেকে এটা আসতে হবে। রাষ্ট্রের উপর থেকে আসলে তখন রুল অফ লতে আমরা সবাই অভ্যস্ত হবো। এই জন্যই
আইনের দৃষ্টিতে যখন আপনি বাংলাদেশকে ঠিক করতে গেলে সারা বাংলাদেশের সকল অপরাধীদের ধরা দরকার নাই। যদি আপনি ধরেন ইন টার্মস অফ ধরেন ডিফারেন্ট যে আমাদের অফেন্সেস, আপনি সবচেয়ে বড় বড় অফেন্ডারদের ধরেন, তাইলে তো ছোটরা অটোমেটিক ঠিক হয়ে যাবে, ঠিক না? বড় পলিউটারকে ধরেন, রাষ্ট্রের সবচেয়ে বড় পলিউশন যে গ্রুপটা করছে তাকে কি আপনি সবার আগে ধরেন, ঠিক না? হ্যাঁ, রেসিডেন্সিয়াল বিল্ডিং ডেভেলপমেন্টের যে সবচেয়ে বেশি ভায়োলেশন করছে তাকে এরকম বড় থেকে আপনি শাস্তিটা দেন, তার ছোটরা এমনিতেই ঠিক হয়ে যাবে। এটা বেশি দিনের জানি না, আপনি মানে তা চানা যদি 10 বছরে যদি একটা রাষ্ট্র যদি এনফোর্সমেন্টে যায়, আপনি দেখবেন 10 বছর পরে বাংলাদেশকে মেলাতেই পারবেন না। তো 10 বছর লাগবে মাত্র। বাংলাদেশ আজকের অবস্থা থেকে একটা ভালো অবস্থায় যেতে অনলি 10 বছরই সম্ভব। হ্যাঁ, জাস্ট রুল অফ ল আজকে থেকে যদি শুরু হয়, হ্যাঁ, এবং রাষ্ট্র যদি তার, এবং এটা কেন হলো না জুলাইয়ের পরে, এটা আমাদের আলোচনা করা দরকার। জুলাইয়ের পরে এত বড় পরিবর্তন, এত রক্তপাতের পরে কেন হলো না, এইটা মনে আমরা অন্য কোনো একদিন আলাপ করতে পারি। কারণ রাষ্ট্রটা কোথায় যেতে পারতো কেন জানি, সেটা আমরা আরেকদিন আলাপ করবো, ঠিক আছে? জি হ্যাঁ। অনিয়ন্ত্রিত যে একটা নগর হয়ে গেছে অলরেডি, বা প্রাণবিন্দু একটা নগর, সেটা তো অলরেডি হয়ে গেছে। যেমন পুরান ঢাকায় দেখা যায়, পুরান ঢাকার ভিতরে যদি কোনো সময় একটা বড় ধরনের ভূমিকম্প হয়, ডমিনো ইফেক্টের কারণে পুরান ঢাকা ধূলিসাৎ হয়ে যেতে পারে। তো যেগুলো অলরেডি হয়ে গেছে সেগুলোর ব্যাপারে আমাদের উদ্যোগ কি হতে পারে, এবং কিছু কিছু আছে খুব ভয়ঙ্কর লেভেল, এগুলোর ক্ষেত্রে কি আমরা এখন উদ্যোগ নিতে পারি নাকি ভবিষ্যতে? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, যেমন পুরান ঢাকাকে বলা হয় যে এখন পুরান ঢাকাকে ভেঙে ফেলে ডেমোলিশ করে দিয়ে রাজুকও বিভিন্ন সময় এরকম মডেল তৈরি করেছে যে বিশাল বিশাল ভবন তৈরি করবে। হ্যাঁ, আবার আরেকটা উদাহরণ দিয়ে বলি, আমাদের ধানমন্ডি লেক এবং হাতিঝিলের মাঝখানে যেই লেক ছিল সেটা এখন তো যে আমাদের নিচে রাস্তা, উপরে নিচের কালভার্টার উপর দিয়ে রাস্তা হয়ে গেছে, এখন এটাকে ভেঙে আবার যেটাকে কানেক্টিং একটা নতুন লেক করা হবে এরকম বলা হয়। তা আমাদের খেয়াল রাখতে হবে প্রতিটা জিনিসের অনেক কস্টিংয়ের বিষয় আছে। আপনি কি অ্যাফোর্ড করতে পারেন না, ঠিক না? এটার অপরচুনিটি কস্ট আছে। আপনি যদি ধানমন্ডি লেক এবং হাতিঝিলকে যদি যুক্ত করতে 10,000 কোটি টাকা খরচ হয়, এই 10,000 কোটি টাকা দিয়ে একটা নতুন শহর বানানো যায়, তাহলে আপনি কি 10,000 কোটি টাকা খরচ করবেন না নতুন একটা শহর বানিয়ে ঢাকার মানুষ কিছু সরানোর চেষ্টা করবে, ঠিক না? এরকম প্রতিটা ক্ষেত্রে আমাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খেয়াল করতে হবে যে এটার পেছনে কেমন ইনভেস্টমেন্ট লাগবে, আমার গোলটা কী, এবং সেই গোলটা তৈরি করতে গেলে রাষ্ট্রের কেমন ইনভেস্টমেন্ট হবে, মানুষ আগ্রহী হবে কি না। এই জন্য প্ল্যানিং করতে গেলে আমাদের অনেক কিছু অ্যানালাইসিস করতে হয়। এবং আমরা অনেক সময় চটকদার অনেক কথা শুনে ফেলি, যেমন আমরা অনেক সময় শুনতাম যে ঢাকা চট্টগ্রামে পাতাল ট্রেন হবে, বুলেট ট্রেন হবে। বুলেট ট্রেন হলে আমরা কি 1 ঘন্টায় চট্টগ্রাম চলে যেতে পারবো, ঠিক না? হ্যাঁ, তখন অনেক শুনে আমরা যারা ওই অর্থে রিলেটিভ জিনিসটা নিয়ে গভীর চিন্তা করি না, ভাবে ভালোই তো হইতো, হ্যাঁ, যে আমরা 1 ঘন্টায় চট্টগ্রাম চলে যেতাম। তখন আমরা বলি যে আমার ঢাকা থেকে রংপুর 300 কিলোমিটার, যদি আমরা নর্মাল ট্রেনে বিশ্বের বাইরে দেশে লাইট রেল ট্রেন এলআরটি বলে, এলআরটির গতি 100-120 কিলোমিটার আছে, তাহলে আমি তো ঢাকা থেকে রংপুর তো 2-2.5 ঘন্টা এমনি যাওয়ার কথা, পাতাল ট্রেন না, নর্মাল ট্রেন দিয়ে যাওয়ার কথা। সেইটার তাহলে ঢাকার সাথে বাংলাদেশে যদি 6টা ডিভিশনাল শহরগুলোকে যদি আমি 2-2.5 ঘন্টা কানেক্টিভিটিতে আনতে পারি নর্মাল ট্রেনে, তাহলে আমার কেন বুলেট ট্রেনের টাকা দিয়ে আমি সারা বাংলাদেশের সকল রিজিওনাল সেন্টারকে আমি নর্মাল ট্রেনে কানেক্টিং করে ফেলতে পারি ভালো নেটওয়ার্ক দিয়ে। মানে ওইটাই হচ্ছে প্ল্যানিংয়ের বিষয়, যে আপনি ট্রেড অফটা কোথায়, কী ইনভেস্টমেন্ট করে কী পাচ্ছেন, এর বিপরীত অপশনগুলো কী কী ছিল। হ্যাঁ, সেই জন্য আমাদের চিন্তা করতে হবে ওইভাবে যে আমরা পুরান ঢাকাকে কি নতুন ঢাকা বানাবো, নাকি পুরান ঢাকা ইতিহাস ঐতিহ্যের শহর, তার পুরান ভাইবটা আমি রেখে দিব। সেটা রাখতে গেলে আমরা মডিফিকেশন অল্প অল্প কিছু করতে পারি, অল্প অল্প। এটা অনেক মেসিভ যে সব ভেঙে চুরে দিয়ে নতুন নতুন দালান করে ফেললাম, এতে তো ইতিহাস হারিয়ে যাবে। মানে মানুষের জন্য তো ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ। আমি যখন মানে কোনো একটা এলাকাকে এইভাবে আপনার সার্জারি মতো করে রিডেভেলপমেন্ট করি, এইটা আসলে আমাদের মানে পুরাতন ইতিহাস, ঐতিহ্য, স্মৃতি সব নষ্ট করে দেয়। এই জন্য প্ল্যানিংয়ে মানে নতুন একটা এলাকায় নতুন শহর করলাম সেটা ভিন্ন হলো, কিন্তু পুরাতন শহরকে এভাবে ভেঙে ফেলাটা কখনোই মানে ঠিক না। রিলেটিভলি কিছু মডিফিকেশন করা যায় আর কি। জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে নগরায়ন, শিল্পায়ন ও পরিকল্পিত উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্রের যে সীমাবদ্ধতাগুলো বা করণীয়গুলো, এটা তো আমরা জানলাম, ব্যক্তি হিসেবে আমার করণীয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আজকের কথা একটু এসেছে যে মানে রাষ্ট্র, আপনি বসতে পারেন, হ্যাঁ, রাষ্ট্র হয়তো কিছুই করলো না, আমার তো একটা দায়বদ্ধতা আছে। যেমন আমাদের 1 নম্বর দায়বদ্ধতার জায়গাটা হচ্ছে আমার আইনটাকে জানা ব্যক্তি হিসেবে, মানে একটা নাগরিক হিসেবে আমার শহরে চলতে গেলে, আমার নেইবারহুডে চলতে গেলে, গাড়িতে উঠতে গেলে, হ্যাঁ, আমার হাতে ময়লা থাকলে কী করতে হবে, এইটা রাষ্ট্রের আইন এবং হচ্ছে কমন সেন্স, হ্যাঁ, এবং এথিক্স, এটাকে মিলিয়ে আমার করণীয়গুলো ঠিক করা। যেমন ফর এক্সাম্পল সহজভাবে বলি, আইন দূরে থাকুক, আমি আমার বাসার পাশে আরেকটা বাসা আছে, আমি যদি রাতের বেলা রাত 10টা 11টার বিশাল শব্দে গান বাজাই বা কোনো একটা শব্দ তৈরি করি,
হ্যাঁ, বা বিয়ের অনুষ্ঠানে দেখি আমরা অনেক সময় করি, হ্যাঁ, বিয়ের অনুষ্ঠান আমার জন্য বছরে একদিন বা আমার, হ্যাঁ, কিন্তু প্রতিবেশীর জন্য তো এটা অনেক। তাহলে আমাদের আইনটা মানতে হবে, এবং কেউ না মানুক, সমাজে কেউ না মানুক, আমি যেন মানি, যেটা আমি ব্যক্তিগতভাবে করি, ছোট্ট কাজ, জাস্ট সবাই শুনতে পারেন। যেমন আমি যেখানেই যাই আমার রুমে কন্টিনিউয়াস লাইট অফ করতে থাকি, এক রুমে চলে গেলাম লাইট অফ করে গেলাম, বা অন্য দেখলাম যে আমার অন্য রুমে লাইট অফ না করে গেছি, আমি লাইটটা অফ করি। হ্যাঁ, তার মানে কি এতে, মানে এটা আমার, এটা বিষয়টা এমন না যে আমার ইলেকট্রিক বিল বাঁচানো, বিষয়টা হচ্ছে যে এই যে আমি চাচ্ছি যে এই ছোট্ট একটা অবদান, ঠিক আছে? তো এখন আমরা যদি এরকম ছোটো একটা ভালো কাজ করতে পারি, যেটা নাগরিক হিসেবে দায়িত্ব, কিয়ামতের দিন হতে দেখা যাবে এই একটা ছোট্ট কাজের জন্য আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, যেটা অ্যাপারেন্টলি কিছুই না, যে আপনি লাইট অফ করা, যে যাচ্ছেন, হ্যাঁ, আপনার টাকা বিল দেওয়ার সামর্থ্য আছে, এটা হলে না অফ করলে তো মাসে 300 টাকা বিল বেশি বাড়তো, 500 টাকা। কিন্তু এই বিলের বিষয় না, বিষয় হচ্ছে যে কি এর মাধ্যমে আপনি কি আপনার এই ইলেকট্রিসিটিটা অন্য এক জায়গায় কাজে রাখছে। তাহলে রাষ্ট্র এবং যেমন আমরা অনেকেই করি, আমি দেখেছি অনেকে ময়লাটা কী করি, আমরা সংরক্ষণ করি, নির্দিষ্ট বিনে নিয়ে ফেলি, ঠিক না? এই যে ছোট ছোট বিষয়গুলো আমরা করতে পারি, অন্যকে বলতে পারি, হ্যাঁ, যে আমরা এটা করলে অন্তত হয়তো একটু হলেও কন্ট্রিবিউশন হলো, তাহলে এই জন্য ব্যক্তির আসলে অনেক কিছুই করণীয় আছে, এবং ব্যক্তির করলেই রাষ্ট্রের কিন্তু সহজ হয়ে যায়। আমাদের প্রত্যেকে যেই বাসায় থাকি, এই বাসার আশেপাশে আঙ্গিনাটা পরিষ্কার করা, হ্যাঁ, এটা পরিষ্কার করলে আমরা যদি পুরো ঢাকা শহরে ধরলাম 10 লক্ষ বাড়ি আছে, তো 10 লক্ষ বাড়ির প্রত্যেকটা বাড়িওয়ালা যদি তার আশেপাশে আঙ্গিনা পরিষ্কার করে যায়, তাহলে তো শহর অর্ধেক পরিষ্কার হবে, আর বাকি অর্ধেকটা সরকার করবে। সরকারের পক্ষে পুরো শহর আর প্রতিটা শহরে অল্প কিছু পরিচ্ছন্নতা কর্মী দিয়ে এই শহরকে পরিষ্কার রাখা সম্ভব না। তাহলে রাষ্ট্রের দায়িত্বটা কোথায় থাকে? রাষ্ট্র নিজে পরিষ্কার করবে, নাগরিকদেরকে পরিষ্কার করতে বলবে, উৎসাহিত করবে, প্রণোদনা দিবে, আর যিনি করবে না তাকে পানিশমেন্ট দিবেন। এটা একটা সাইকেল, হ্যাঁ। তো এই সাইকেলটা হচ্ছে না বিধায়ী আমাদের শহরগুলো এত আবর্জনা, আমাদের শহরে এনফোর্সমেন্ট নেই, আমরা নিজেরাই ট্রাফিক রুল ভায়োলেশন করছি। আর একজন কি আর কেউ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যারা আমাদের এই যে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়েছেন, শুরু দিয়ে যারা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞ। এবং প্ল্যানিং, আসলে প্ল্যানিং একা প্ল্যানিং না, প্ল্যানিংয়ের সাথে অর্থনীতি, আইন, আমরা আইনের কোর্সও পড়াই, হ্যাঁ। প্ল্যানিং মানে সমাজতত্ত্ব, হ্যাঁ, ফিলোসফি সব মিলে প্ল্যানিং, হ্যাঁ, তার সাথে অর্থনীতি আছে। তো আমরা আনন্দিত যে আপনারা আগ্রহ করেছেন এবং আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন। তা আমি যদি সুযোগ পাই ভবিষ্যতে, তা আবারও আমরা একটা, হ্যাঁ, আলোচনা করতে পারবো। সবার প্রতি কৃতজ্ঞতা। ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিও শুভকামনা রইল। তাদের যেন সকল ধরনের যে উদ্যোগ, সেটার মধ্যে যেন আল্লাহ কল্যাণ এবং বরকত দেয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।